আমাদের হিসাব বিজ্ঞানের প্রথম ক্লাসে, যেটাকে আমরা বলি আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। তো কেমন আছো তোমরা সবাই? তাড়াতাড়ি কমেন্টে জানা দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকেও চলে আসতে বলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাই। এসএসসি এক্সামের পরে অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা ক্লাসে দেখা হচ্ছে। তো আজকের ক্লাসটা তো স্পেশাল কেন মাহিম ভাইয়া? আজকের ক্লাসটা কিন্তু স্পেশাল, তার কারণ আমাদের এইচএসসি জার্নিতে, এইচএসসি শুরু হওয়ার আগেও একটা ক্লাস হচ্ছে এবং সেটা একটা অ্যাকাউন্টিং ক্লাস হচ্ছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসটা অনলাইনে হচ্ছে, যেখানে আমরা বাংলাদেশের এক এক প্রান্ত থেকে বসে ক্লাসটা আমরা অনলাইনে দেখছি। এবং এই ক্লাসটার শুরু করার আগে একটা ভিডিওতে ভাইয়া বলেছিল যে আজকের ক্লাসটাতে আমরা এটাই দেখবো, এটাই জানবো, এটাই করব, যে এই ক্লাসটা কেন আমাদের এইচএসসি অ্যাকাউন্টিং এর ওয়ান স্টপ সলিউশন হবে। নট অনলি এই ক্লাসটা, বেসিক্যালি এই কোর্সটা, এবং কিভাবে আমরা পুরো জিনিসটা সাজাবো গুছাবো, তার ওভারঅল অ্যাকাউন্টিং এর প্ল্যান, মানে তোমার এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত ফুল অ্যাকাউন্টিং এর প্ল্যানটা আমরা শেয়ার করব এই ক্লাসটার মধ্যে। সো এই জন্য ক্লাসটা অনেক বেশি স্পেশাল। এটা তো আমার জন্য, সাইড ভাইয়ের জন্য। তো আমি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, এসএসসির পরে আসলে এত বড় একটা ছুটি পরে আমরা আসলে দিশেহারা হয়ে যাই যে করব কি এত ছুটিতে। তো অনেকে বোরিং হয়ে যায়, অনেকে ঘুরতে বেড়ায় যায়, অনেকে পড়াশোনার তো ভুলেই যায়। সো এরপরে হঠাৎ করে এই ছুটির রেশ কাটতে লাগে আরো 6 মাস। তারপরে দেখা যায় কলেজের পরীক্ষা চলে আসছে, দেন সব গুছায় উঠতে উঠতে দেখবা যে 6 মাস প্লাস আরো 6 মাস, 1 বছরের পড়া তোমার মাথায় কিন্তু জমে গেছে, যেটা তোমার পড়তে হবে। তখন যে সবাই টেনশনে পড়ে যায়, ভাই এখন কি ফার্স্ট পেপার পড়বো না এখন সেকেন্ড পেপার পড়বো, কিভাবে কভার করব। সো এই যে এত দিকে এত কোচিং এত এভরিথিং, যাতে তোমাদের দৌড়াদৌড়ি না করা লাগে, আমরা একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের মধ্যে তোমাদের সব কিছু কভার করে দিচ্ছি শুধুমাত্র একটা অনলাইন ক্লাসের মাধ্যমে। এবং এখানে আসলে একটা তো আর ক্লাস হচ্ছে না, পুরা সিজনে আমাদের অনেকগুলা ক্লাস যাবে এবং প্রত্যেকটা বিষয়ে আমরা কিভাবে কি কভার করব সবকিছু হচ্ছে আজকে আমরা তোমাদের জানিয়ে দেবো। তো এখন একটু দেখি আমাদের সাথে কারা কারা ক্লাস করতে আসছে। নাহিদা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাহিদা। তারপর সাইকাও সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আফসারা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। নাম কয়েকজনের সামনে দেখলাম, তাদের নামই বললাম। বাকি আরো যারা ক্লাসটা করতেছো তারাও যদি কমেন্টে বলো, তাদের নামও বলতে পারবো, কারণ আমরা আমাদের আজকে একটু কম মানুষ নিয়ে ক্লাস করছি। আস্তে আস্তে এই কম মানুষ থেকে আমাদের সংখ্যাটা অনেক বড় হবে, আমাদের ফ্যামিলিটা অনেক বড় হবে। এই ফ্যামিলিটার নাম আমরা দিব অ্যাকাউন্টিং ফ্যামিলি। এবং এই ফ্যামিলির টার্গেটটাই হবে, আমরা, এটা কোনো টার্গেট না যে আমি একা 90+ পাবো, আমার ফ্রেন্ড পাবে না। আমাদের টার্গেট হবে আমরা এখানে যতজন স্টুডেন্ট ক্লাস করব প্রত্যেকেই যেন 90+ মার্কস পায়। এবং এটা কেমনে এনশিওর করব? দেখো ভাইয়া, এমনও অনেক সময় হয় যে একটা প্রবলেম, তুমি হঠাৎ করে একটা অঙ্ক করতে চাই, প্রবলেম ফেস করলা, তুমি আমাকে ছবি তুলে দিলা, ভাইয়া কোনো একটা কারণে ব্যস্ত থাকতেই পারে। সো হোয়াট অ্যাবাউট আমরা একটা সুন্দর একটা কমিউনিটি বিল্ড আপ করবো, যেখানে আমরা আমাদের অ্যাকাউন্টিং করতে যাই এইচএসসি তে, যে কোনো একটা প্রবলেম বলে জাস্ট আমি ওই অঙ্কটা ছবিটা তুলে কমিউনিটিতে শেয়ার করলাম, আমরা যারা পারি তারা অবশ্যই ওটা সলিউশন দিয়ে দিলাম। এটাতে করে কি হবে, একটা জিনিস শেখার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে শেখানো। আমি অ্যাকাউন্টিং শিখছি কেমনে জানো? সবচেয়ে বেস্ট উপায়, মানুষকে শিখাই শিখাই শিখছি। মানে আমি আমার ফ্রেন্ডকে পড়াইছি, ওটা থেকে শিখছি। মানে আমি যতবার আরেকজনকে শিখাইছি আমি অনেক বেশি নিজে বুঝতে পারছি। সো তোমার যেটা হবে, আমরা শুধু একটা কমিউনিটি বিল্ড আপ করবো, যেই কমিউনিটিতে আমরা একজন আরেকজনকে হেল্প করব, আমরা নিজেরও 90+ পাবো, আমাদের ফ্রেন্ডও 90+ পাবে। এখানে কেউ ওকে কখনোই ছোট করে দেখবো না যে ভাইয়া আমি পারি না, আমি কম পারি, এটা কখনোই আমাদের এখানে হবে না। আমরা এখানে সবাই পারি, কম পারি বেশি পারি যাই পারি আমরা পারি। আমরা এই পারাটাকে আরো বেস্ট ওয়েতে নিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো তোমরা কি আমাদের সাথে এই টার্গেটের সাথে একমত কিনা, আমাদের সাথে পুরো জার্নিতে থাকবা কিনা, একটু কমেন্টে বলে দাও আমাদেরকে। আমি সাথে একটা তোমাদের নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি। তোমরা হয়তো অনেকে জানো না যে আমি এবং মাহিন দুইজন কিন্তু সেম একজন টিচারের কাছেই পড়ছি। আমরা অ্যারাউন্ড এসএসসি থেকে এইচএসসি জার্নি, কোচিং, অ্যাডমিশন কোচিং জার্নি বলো, ইভেন ইউনিভার্সিটি লাইফ, সবকিছুই কিন্তু আমাদের একসাথে যাচ্ছে। এখন এইচএসসি জার্নিতে আমরা আর মাহিনের অনেক কিছু নিজেদেরকে শিখানোর মাধ্যমে কিন্তু শেখা হয়েছে। একটা অধ্যায় ছিল মাহিন খুবই ভালো পারে, যেটা অধ্যায় আসলে বলবে অংশীদারি ব্যবসায় মাহিন ইজ দ্য প্রো। সো আমার যখন প্রবলেম মনে হয়েছে আমি কিন্তু মাহিনের কাছে গেছি, ও আমাকে প্রবলেমগুলো সলভ করে দিয়েছে। ইভেন আমাদের এইচএসসি লাইফে আর্থিকের ভ্যালুটা কিন্তু ডাবল হয়ে যায়।
যেটা তোমরা এসএসসি তে 20 মার্কসে অ্যান্সার করছো, এইচএসসি তুমি 40 মার্কসে অ্যান্সার করবা। এই 40 মার্কসে যে কত সমন্বয় আছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলায়, এইটা একা নিজে বোঝা কোয়াইট ইম্পসিবল। সো দেখা গেছে একটা সমন্বয় আমি খুঁজে পাইছি, স্যারের কাছে নিয়ে গেছি, ওর সাথে আলোচনা করছি, একসাথে বসে করছি, দেন দেখা গেছে অ্যাকাউন্টিং বইয়ের এমন কোনো সমন্বয় ছিল না যেটা আমরা আসলে সলভ করি নাই। সো ইভেন ফার্স্ট পেপারের যদি সমন্বয় কাউন্ট আমি তোমাকে বলি, এইচএসসি তে 127টা মিনিমাম সমন্বয় তোমার দেখা লাগবে। নাম্বারটা কিন্তু শুনতে অনেক ভয়ঙ্কর, অনেক বড় লাগে যে ভাই 5টা সমন্বয় সলভ করতে তো কষ্ট হয়ে যায়, 127টা কিভাবে করবো। বাট মজার বিষয় হচ্ছে ম্যাক্সিমাম তুমি পারো। ভেড়া জাস্ট দেখাবো যে এটার মধ্যে তুমি 60% অলরেডি শিখে ফেলছো, বাকি 40% আমরা কিভাবে তোমাদের শেখাবো, তোমরা নিজেরা কিভাবে আরো প্রবলেম খুঁজে আনবা। কারণ আর্থিক শেখার কোনো শেষ নাই। তোমরা নিজেরা যত ম্যাথ করবা তত ইউনিক জিনিস পাবা, তত যত অন্য মানুষও যত দেখবে যে আচ্ছা এটা এক্সিস্ট করে, এটা ভাবে সলভ করা যায়, তত কিন্তু নিজেদের নলেজটা বিল্ড আপ হয়। এবং এইচএসসি তে কোনোই প্যারা থাকে না, কারণ তুমি অলরেডি সবকিছু করে ফেলছো, সব প্যারা খাওয়ার খেয়ে ফেলছো। সো একটু ভাই। আচ্ছা, সো আমরা এখন একজন প্রশ্ন করেছে ভাইয়া আমাদের এইচএসসির পড়াটা কখন স্টার্ট হবে। দেখো ভাইয়া, আমরা যারা কমার্সে পড়াশোনা করি অনেক সময় আমাদের আমাদের করার অনেক কিছু থাকে যে আচ্ছা পড়াশোনাটা একটু একটু কম করব, লাইফে চিল অনেক বেশি করব। আবার অনেকে থাকে খুব সিরিয়াস, না ভাইয়া আমাদের প্রতিদিনের পড়া প্রতিদিন পড়বো, একদম সুন্দর মতো গুছিয়ে স্টাডি করব। যেই ক্যাটাগরি স্টুডেন্টই আমরা হই না কেন, আমি তোমাকে প্রমিস করে একটা just একটা কথা বলবো, আমাদের সবার জীবনে সময় কত ঘন্টা ভাই? একদিনে 24 ঘন্টা। তুমি 23 ঘন্টা চিল করে তুমি যদি 1 ঘন্টা করে প্রতিদিন পড়াশোনা করো, তুমি কমার্স থেকে গোল্ডেন এ প্লাস পাবা। দিস ইজ পসিবল, কমার্স থেকে এটা করা পসিবল। তার মানে এই না যে তুমি প্রত্যেক দিনই 23 ঘন্টা চিল করবা আর 1 ঘন্টা করে পড়াশোনা করবা। হ্যাঁ, তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার কিন্তু আসলে এটা পসিবল। এখন আমরা আসলে কমার্সে যারা ব্যবসায়িক বিভাগে যারা পড়ি তারা যে ভুলটা করি, ওই তো মনে করি যে 1 ঘন্টা করে পড়লে হবে। তো আমরা যত দিন যায় ওই 1 ঘন্টা করে জমায় ফেলি। তো যেটা লাস্টের দিকে হয়, যে লাস্টের দিকে আমাদের আর 1 ঘন্টা করে পড়লে হয় না। এমন অনেক স্টুডেন্ট আছে লাস্টে যে 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়ে সিলেবাস কভার করে। এখন তোমার মানে তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট হবা যে যে দিনে আস্তে আস্তে 1 ঘন্টা 1 ঘন্টা করে পড়ে তোমার পড়া কমপ্লিট করবা, নাকি তুমি ওই ক্যাটাগরির স্টুডেন্ট হবা যে ভাই আগে আমি চিল করব, সারা দিন না 24 ঘন্টা চিল করব, লাস্টে যে 10 ঘন্টা 12 ঘন্টা জাস্ট নাকে মুখে পড়াশোনা শেষ করে পরীক্ষার হলে বসবো। তুমি নিজেই বলো কোন ক্যাটাগরির স্টুডেন্ট হওয়া ভালো। আস্তে আস্তে কোনো একটা জিনিস শিখলে, কোন একটা জিনিস পড়লে ওটা আমাদের জন্য মনে রাখাটা ইজি হয়, অ্যাবজর্ভ করাটা ইজি হয়। হুট করে অনেক জিনিস একসাথে করতে চাইলে সেটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়। তো এখন দেখো, এসএসসি পরীক্ষার পরে যে বন্ধটা পাবা, এই বন্ধ তুমি তোমার লাইফে আর কখনো পাবা না। কেন পাবা না সেটা একটু বলি। দেখো ভাইয়া, তোমাদের লাইফের স্টার্টিং পয়েন্ট এসএসসি থেকে শুরু হইলো, একটা বড় বন্ধ পাইলা, এই তো গেল। এরপরে শুরু হবে এইচএসসি। এইচএসসি স্টার্ট হওয়ার পর এই 2 দিন পর এই পরীক্ষা, 3 দিন পর ওই পরীক্ষা, 4 দিন পর সেই পরীক্ষা, তারপরের দিন ওই পরীক্ষা, টেস্ট প্রি টেস্ট হাবি জাবি অনেক কিছু। এই এইচএসসি শেষ হওয়ার পরে নিঃশ্বাস নেওয়ার টাইম আছে ভাই? একদম সময় নেই। আগে থেকে এইচএসসি পরপরই শুরু হয়ে যায় অ্যাডমিশন। মানে অনেকের অ্যাডমিশন টেস্টের মানে অনেক এরকম অনেক স্টুডেন্ট আছে যারা এখন থেকে এই যে এখন এই বন্ধ থেকে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন স্টার্ট করে, বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটি, আইবিএ সবকিছুর জন্য। সো চিন্তা করতে পারো ওইখানকার পড়াশোনাটা কতটা ডিফিকাল্ট। তার কারণ ওখানে একটা সিটের জন্য কম্পিটিশন করে 400-500 মানুষ, মানে 500 জনে একটা সিটের জন্য পরীক্ষা দিচ্ছে, তাদের মধ্যে একজন চান্স পাবে, বাকি 499 জন চান্স পাবে না, এরকম কম্পিটিশন হয়। সো তোমার এইচএসসির পরে কোনো সময় নেই। এইচএসসির পরে অ্যাডমিশন আসলো, পরীক্ষা দিলা, ভর্তি হইলা, তোমার মনে করতো এরপরে সময় আছে না ভাইয়া, ভার্সিটি শুরু হয়ে গেল। ভার্সিটি শুরু হয়ে যাওয়ার ভার্সিটিতে প্রেসার কম, টু বি অনেস্ট, ভার্সিটিতে প্রেসার কম। বাট প্রেসার কম হইলো তুমি তো একটা রানিং ফেজ থাকবে, এই বন্ধ থাকতেছে না। ওইখানেও 2 মাস পর পরীক্ষা, আবার 2 মাস পর পরীক্ষা, আবার 6 মাস পর ফাইনাল পরীক্ষা, মানে 6 মাসের মধ্যে একটা সেমিস্টার ফুল কমপ্লিট। সো 6 মাস করে চলে গেল, 4 বছর হয়ে গেল তোমার এই মানে তোমার বিবিএ বা তুমি অনার্স যে লাইফ বলি সেটা শেষ। তারপর কি হয়? তুমি চাকরির জন্য দৌড়বা, না হলে তুমি আবার এমবিএ করবা। এমবিএ করতে 1 বছর অথবা 2 বছর। এমবিএ করার পরে কি? তখন তোমার জীবনে তুমি এমন একটা স্টেজে থাকবা যে স্টেজে ভাই আর আমি আছি। তখন জীবনের দৌড় আর চাকরির দৌড় আর কিসের দৌড়ে যে তুমি থাকবা সেটা আর আমি বললাম না। তো জীবনের দৌড়ার কোনো শেষ নেই। তোমাদের এই এসএসসির এই সুন্দর সময়টা আমরা আসলে কোনো হাত দিব না। আমরা তোমাদের
একদম মেইন যে পড়াশোনা বা মেইন স্টাডিটা সেটা আমরা স্টার্ট করব আজকে থেকে, মনে করো ঠিক 3 মাস পরে। কিন্তু এর মাঝে কি ভাই আমরা থেমে থাকবো? একদম না। আমরা এই আগামী 2 মাস, জুলাই মাস আর অগস্ট মাস, প্রত্যেকটা মানে ফাইন্যান্সের ক্লাস হবে 2টা, অ্যাকাউন্টিং এর ক্লাস হবে 2টা। এটা হচ্ছে জুলাই টোটাল ক্লাস হবে 4টা, দেন অগস্টে আবার ক্লাস হবে 4টা। তো আমরা তোমাদের একদম ছেড়েও দিব না, আবার একদম খুব বেশি প্রেশারও দিব না। আমাদের মেইন পড়াশোনা যদিও 3 মাস পরে স্টার্ট হবে, বাট আমরা এখন থেকে কিছু বেসিক বিল্ডিং ক্লাস দিয়ে তোমাদেরকে আমরা দেখাবো যে আসলে আমরা কিভাবে পড়াবো, তোমাদের জন্য পড়াটা কিভাবে সহজ হবে, ওভারঅল জার্নিটা কি হবে, এই পুরো জিনিসটা। সো আমাদের ক্লাস স্টার্ট, যদি আমাকে বলো ক্লাস কবে থেকে স্টার্ট হবে, ইজি আনসার ইজ ভাই জুলাই থেকে ক্লাস স্টার্ট হবে, দ্যাটস ইট। ঠিক আছে, সাইদ ভাই যদি কিছু বলুক, বললে বলবে, না বলে সাইদ ভাইকে বলতে না দিয়ে আমি ক্লাস শুরু করে দিব পরে। ওকে, সো এখন আসলে আমাদের দেখা উচিত ভাইয়া যে এত কথা বললো, এত পড়াশোনা করবো, আসলে কয়জন পড়াশোনা করছে আমাদের সাথে, তত দেখে নেওয়া যাক। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা বড়সড় হিসাব যে ভাইয়া, এখন তোমাদের কথা হচ্ছে যে ভাই আপনারা যে এত কিছু বলতেছেন, এত পড়াবেন, এত কিছু করবেন, আসলে কি অনলাইনে মানুষ পড়ে? অনলাইনে কি পড়া আসলে সম্ভব? কখনো তো দেখিনি কমার্সের এরকম অনলাইনে ব্যাচ আছে, এরকম অনলাইন স্টুডেন্ট ভর্তি হয়ে পড়াশোনা করতেছে। হ্যাঁ ভাইয়া দেখো, কমার্সের হয়তো এভাবে এত অর্গানাইজড ওয়েতে ছিল না, কিন্তু সায়েন্সের তো ছিল। এই সায়েন্স বা হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি তো ছিল। এটা দিয়ে প্রমাণ হয় কি ভাইয়া, অনলাইনে পড়াশোনা করা যায়। এবং এটা যদি 100-200 স্টুডেন্ট হইতো, তুমি বলতেই পারতে যে অনলাইনে পড়াশোনা করা যায় না। কিন্তু নাম্বারটা একটু তাকায় দেখো, এইচএসসি 25 ব্যাচে আমাদের 10 মিনিট স্কুলে আমাদের সাথে পড়াশোনা করেছে কত হাজার। এটা কিন্তু এক না, এটা কিন্তু 9। আর এটা 1 2 3, তিনটা শূন্য, পাশে একটা প্লাস আছে। 9,000-এর বেশি শিক্ষার্থী, এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা আমাদের সাথে পড়াশোনা করেছে। এবং যদি আমরা এইচএসসি 26 ব্যাচের দিকে যাই, 11,000 প্লাস শিক্ষার্থী আমাদের সাথে পড়াশোনা করেছে। এই পড়াশোনা করা স্টুডেন্ট এটাই প্রুফ করে যে অনলাইনে আমরা পড়াইতে পারি। কারণ দেখো, যদি আমরা পড়াইতে না পারতাম, এইচএসসি 25-এর পর এইচএসসি 26-এর নাম্বারটা কখনোই বাড়তো না। এটাই প্রুফ করে যে আমরা পড়াইতে পারি, এক। দ্বিতীয়ত প্রুফ করে এত হাজার জন স্টুডেন্ট যখন পড়তেছে, দ্যাট মিনস একজন দুইজন হইলে মানে মানতাম যে আচ্ছা হয়তো ভুলে চলে আসছে। যখন এত হাজার স্টুডেন্ট পড়তে পারে, তুমি কখনোই বলতে পারবা না যে 11,000 স্টুডেন্ট খুব বেশি মেধাবী। এই 11,000 স্টুডেন্টের মধ্যে খুব বেশি মেধাবী স্টুডেন্টরাও আছে, একটু কম মেধাবীরাও আছে, তার থেকে কম আছে, একদম লোয়ার লেভেল যেটাকে আমরা বলি তারাও আছে। তো আমরা একটা জিনিসই প্রমাণ করতে চাই যে যেই রকম ক্যাটাগরি স্টুডেন্টই আমরা হই না কেন, অনলাইনে পড়ানো সম্ভব, অনলাইনে পড়া বোঝা সম্ভব। এবং অনলাইনে পড়ার ফ্যান্টাস্টিক একটা বেনিফিট হচ্ছে, তুমি তোমার টাইম অনুযায়ী তোমার লোকেশনে বসে, উইদাউট মানে স্পেন্ডিং এনি কস্ট অফ ট্রান্সপোর্টেশন অর এনিথিং, জাস্ট তোমার ইন্টারনেটের বিলটা দিয়ে তুমি বাসায় বসে ক্লাস করতে পারতেছো। তুমি বাসায় বসে যখন ক্লাস করছো, দেখো ভাইয়া, অনলাইনে পড়ার একটা ব্যাপক সত্যি তোমাকে আমি বলি। এই ব্যাপক সত্যিটা হচ্ছে, অনলাইনে যখন আমরা পড়াশোনা করি, এইখানে আমি আমার টিচার, আমি আমার অভিভাবক। কিভাবে? দেখো, মানে এসএসসি পর্যন্ত যেটা হয় যে বাবা মারা আমাদেরকে অনেক পুশ করে, বাবা পড়, বাবা পড়, বাবা পড়, পড়তে বস, পড়তে বস, পড়তে বস। এইচএসসি থেকে অ্যাডমিশন থেকে মানে তাও বলে যে বাবা পড়তে বস, বাইরে খেলতে যাইস না, এরকম অনেক বলে। বাট একটা টাইমে যে ছেড়ে দেয়। এবং এই জিনিসটা তুমি যত বড় হবে, আস্তে আস্তে এই জিনিসটা আস্তে আস্তে ছেড়ে দেয়। এখন দেখো, অনলাইনে পড়ার ক্ষেত্রে তুমি যখন অনলাইনে মোবাইলে বসে ক্লাস দেখতেছো, না ফেসবুকে কোনো একটা নাটক দেখতেছো, সেটা কিন্তু আঙ্কেল বা আন্টি জানে না। এখন তারও কিন্তু তুমি এখন মুখ খুব খুশি যে ভাই তাইলে তো আমি পড়াশোনার নাম করে নাটক সিনেমা দেখবো না। ভাইয়া এই সুযোগ নেই। তুমি ক্লাস করতেছো কি করতেছো না, অ্যাপে স্ট্যাটাস দেখাবে যে তুমি ক্লাসে কতটুকু সময় প্রেজেন্ট ছিলা, কতটুকু ক্লাস করছো, ক্লাসটা আদৌ করছো কি করো নাই। এবং আমরা এত ভালো যে আমরা আমাদের নিজেদের উদ্যোগে তোমাদের প্যারেন্টস এর সাথে মিটিং কল করে আমরা এই জিনিসগুলো তোমাদের প্যারেন্টস এর সাথে মানে কমিউনিকেট করি, যাতে করে আমাদের দায়িত্ববোধ জায়গা থেকে আমরা ক্লিয়ার থাকতে পারি যে হ্যাঁ, যে আপনার স্টুডেন্ট আমাদের সাথে মানে পড়াশোনা ঠিকঠাক মতো করছে কি করছে না। ইভেন আন্টি বা আঙ্কেলও যদি অ্যাপটা চেক করে কখনো, আঙ্কেল বা আন্টিও দেখতে পারবে যে তোমাদের অ্যাপের অ্যাক্টিভিটির অবস্থা কিরকম, তুমি পরীক্ষা কত নাম্বার পাচ্ছ, তুমি কতগুলা ক্লাসে অ্যাটেন্ড ছিলা, কতগুলা ক্লাসে প্রেজেন্ট ছিলা না, ওভারঅল তোমার পারফরমেন্সটা কি। সো ফাঁকিবাজির জায়গা অনেক আছে,
নির্ভর করছে তোমার উপর যে তুমি কতটুকু ফাঁকিবাজি করবা, এবং তারপরে ধরা খেলে তোমার সাথে কি করা হবে সেটা তুমি ঠিক করো। আমরা তো আন্টির আন্টি মারেন, মানে আগে হচ্ছে যেটা হইতো, বাসায় যখন টিচার রাখতো আব্বু আম্মু বলতো যে স্যার আপনি মারবেন, মানে হাড্ডি গুলো আমার দিয়ে যাবেন, এরকম একটা কাহিনী হইতো। তো আমরা তো এখন অনলাইনে মারামারি করতে পারবো না, বাট আমরা যেটা করব, আমরা পড়াটাকে এত ইন্টারেস্টিং করে পড়ানোর চেষ্টা করব যাতে তোমাকে ক্লাস করলে মনে হয় তুমি ক্লাস করতেছো, তোমার পুরো জিনিসের এক্সপিরিয়েন্সটা, তুমি একটা নাটক দেখে যেমন এনজয় করো, ক্লাসটা করে তুমি সেরকম এনজয় যেন করো, সেই জিনিসটা এনশিওর করা হবে আমাদের প্রাইম ডিউটি। ঠিক আছে, এরপর যদি আমরা আসি যে আমাদের এসএসসি থেকে এইচএসসি ডিফারেন্সটা ভাইয়া কতটুকু। আমি যদি আমাদের একদম এসএসসি পার্টটা আসি, এসএসসি অ্যাকাউন্টিংটা হচ্ছে 100 মার্কের পরীক্ষা হয়, 70 মার্ক থাকে সিকিউতে, 30 মার্ক থাকে এমসিকিউতে। যখন আমরা এইচএসসি তে মুভ অন করি তখন অ্যাকাউন্টিংটা ডাবল ডাবল পেপারে হয়ে যায়। এখানে আমরা একটা এক্সাম নেই, এখানে আমরা অ্যাকাউন্টিং এর উপর 2টা এক্সাম দিব। তখন কত মার্কের এক্সাম হবে? 200 মার্কের এক্সাম হবে। প্রত্যেকটা পেপারের ক্যাটাগরি সেম, সিকিউ এ 70 মার্ক, এমসিকিউ এ 30 মার্ক। এখন এখানে একটা মজার ফান ফ্যাক্ট আছে। ফান ফ্যাক্টটা কি? ফান ফ্যাক্টটা হচ্ছে এই দুইটা মিলায় দেখো, তোমাকে এইখানে একসাথে কত পাওয়া লাগে? 80 পাওয়া লাগে। 80 পেলে এ প্লাস, না পেলে এ প্লাস নাই। কিন্তু যখন আমরা এইচএসসি সেগমেন্টে আসি, এমনও যদি হয় যে তুমি ফার্স্ট পেপারে পাইছো হচ্ছে 70, আর সেকেন্ড পেপারে পাইছো হচ্ছে 90, তখন দুইটা মিলে এ প্লাস কাউন্ট হবে। আবার যারা পাস নিয়ে টেনশন করো যে ভাই তাহলে কি দুইটা মিলে পাস হবে, ইয়েস স্যার, মানে তোমার নাম্বারের ভ্যারিয়েন্সটা ওই রকমই হওয়া লাগবে, 33-33 করেই পাওয়া লাগবে, খুব বেশি আহামরি উপর নিচ হওয়া যাবে না। বাট আমাদের এইখানে ইন্টারে প্রত্যেকটা, নট অনলি অ্যাকাউন্টিং, প্রত্যেকটা সাবজেক্টের জন্য অনলি আইসিডি বাদে বাকি সবগুলা সাবজেক্টে এরকম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা পেপার মিলায় নাম্বারিংটা কাউন্ট করা হয়, এ প্লাসটা মানে এ প্লাসটা কাউন্ট করা হয়, ওভারঅল কাউন্টিংটা হয়। এখন এই ডিফারেন্সটা বলার জন্য একটু সাইড ভাই একটু আরেকবার ডাকবো যে ভাইয়া এই যে নাম্বারের ক্যালকুলেশনের ডিফারেন্স বা কতটুকু ডিফারেন্স, কি কি কোন কোন জায়গায় ডিফারেন্স গুলো হয়, সেগুলো একটু সাইড ভাইয়া তোমাদের সাথে একটু বলুক এসে। সাইড ভাইয়া। ওকে, থ্যাংক ইউ মাহিদ। সো ভাইয়া তো বললো যে আমাদের দুইটা পেপার হচ্ছে, সো আমাদের একটু দেখা উচিত না যে আসলে দুইটা পেপারে কি কি টপিক থাকে এন্ড কিভাবে এটা তো ডাবল মার্কস হইলো। আমরা যদি পরের স্লাইডে চলে যাই, এটা হচ্ছে আমাদের ওভারঅল একটা ব্রেকডাউন যে ফার্স্ট পেপারে কি হয় এবং সেকেন্ড পেপারে কি হয়। সো ফার্স্ট পেপার যদি আমরা একটু গো থ্রু করি, আমাদের প্রত্যেকটা অধ্যায় না কিছুটা হলেও পরিচিত মনে হবে। তো একটু অধ্যায়গুলো পড়ি। প্রথম অধ্যায়ে আছে হিসাব বিজ্ঞান পরিচিতি, একটু কিছুটা ধারণা পেয়েছিলাম আমাদের এসএসসি লাইফে, কিন্তু এইচএসসি তে যখন আসতেছি তখন এটা নিয়ে ইন ডিটেলস আমরা অনেক কিছু পড়া শুরু করব। দেন আছে হিসাবের বইসমূহ, সেই পুরানো জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি, প্রদান, নগদান বই, 1 ঘরা 2 ঘরা 3 ঘরা। এখানে সারপ্রাইজ আরো একটা নগদান বই তোমাদের অ্যাড হবে, যেটা পড়বো না, কঠিন বাট একটু টাইম কনজিউমিং। এরপর আছে রেও মিল, ব্যাংক সমন্বয়। তো ব্যাংক সমন্বয় এই টপিকটা কমপ্লিটলি নতুন একটা টপিক তোমরা শিখবা, আর এটা খুবই ইজি একটা টপিক যদি আমাদের বেসিকটা ভালো হয়। দেন আসতেছে আমাদের হিসাব বিজ্ঞান নীতিমালা, এখানে আমাদের অনেক কিছু জানার বিষয় আছে। তারপর প্রাপ্য হিসাবে হিসাব রক্ষণ, এটা কমপ্লিটলি নতুন একটা অধ্যায় তোমরা জানবা। কার্যপত্র, এটা তোমরা আগেও করেছো এসএসসির সময়, সেম জিনিসটা আরেকটা অ্যাডভান্স হবে, কিছু সমন্বয় বাড়বে, কিছু সাইজে বড় হবে, এছাড়া কিন্তু মোরালেস কাছাকাছি থাকতেছে। এরপরে আছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, আমার পার্সোনালি খুব ফেভারিট একটা অধ্যায়, যেখান থেকে প্রতি বছরই 2টা করে সিকিউ এসেছে। একটা সিকিউ তুমি কনফার্ম ধরতে পারো, যেটা করতে সর্বোচ্চ লাগবে 15 মিনিট সময়। যদি তুমি কোশ্চেনটা ধরতে পারো, 15 মিনিটে যদি একটা অ্যাকাউন্টিং এর ম্যাথ করে ফেলা যায়, তাও 10 মার্কস তুলে ফেলা যায় কোনো টেনশন ছাড়া, খুবই ভালো হয়। এই টপিক গুলো আমরা কিছু আইডেন্টিফাই করে দিব, মার্ক করে দিব যে কোন টপিক গুলা মাস্ট আসবে, কোনগুলা আমরা মাস্ট অ্যান্সার করার মতো একটা টপিক কাউন্ট করতে পারি। দেন হচ্ছে আমাদের জন্য সাবজেক্ট ম্যাপিংটা আরো বেশি ইজিয়ার হয়ে যায়। লাস্টলি একেবারে শেষে তো আছে আর্থিক বিবরণী, যেটা সবাইকে একটু ভয় দেখাবে, অবশ্যই একটু বড় হয়েছে, একটু বড় মাপে করেও শিখবো, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। এখানে আমরা একটা লাইন যদি কভার করি আগের স্লাইড থেকে, এসএসসি মানে কি বেসিক, আর এইচএসসি মানে কি অ্যাডভান্স। সো বেসিক আমরা যারা বিল্ড আপ করছি তারা তো খুব ভালো আগায় আছি। যাদের বলতে পারো যে ভাইয়া আমার তো এসএসসি তে একটু ভয় টয় আছে, একটু সমস্যা আছে, আমাদের যে ফাউন্ডেশন ক্লাসগুলো যে আমরা নিব, এই ফাউন্ডেশন ক্লাসগুলোতে তোমাদের এসএসসি ওই বেসিকটাকে আগে আমরা সবাইকে একটা মাপে নিয়ে আসব,
আমরা যখন ক্লাসটা ফ্লো করব সবাই সেম ভাবে আগাইতে পারি, কেউ পিছিয়ে আছে কেউ আগে আছে, এভাবে যাতে না হয়। কেউ যদি সেলফ পেসে আগায় যেতে চায় কোনো সমস্যা নাই, কিন্তু কেউ যদি পিছিয়ে পড়ে আমরা চেষ্টা করব তাকে যাতে টেনে সামনে নিয়ে আসা যায়, না হলে কিন্তু দেখা যাবে এক একজন এক এক দিকে দৌড়াচ্ছে, এবং আমরা চাই না যে সবার মধ্যে থেকে কেউ একদম পিছিয়ে পড়ে থাকুক। তো পরবর্তীতে তোমাদের অনেকের প্রশ্ন থাকে, ভাইয়া এই যে দ্বিতীয় পত্র কি অনেক বেশি কঠিন? একজন অলরেডি কমেন্ট করেছে দেখা যাচ্ছে, অ্যাকাউন্টিং সেম পেপার কি অনেক কঠিন? আমার পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে এটা অনেক কঠিন না, কিন্তু এখানে প্রত্যেকটা অধ্যায় তোমাদের কিন্তু নতুন লাগবে। তো নতুন শিখলেই কি সবকিছু কঠিন মনে হয়? এটা কিন্তু সবসময় সত্য হয় না। নতুন কিছু শিখতে একটু হয়তো সময় বেশি লাগবে, কিন্তু টপিক গুলা সবগুলো অবশ্যই অনেক বেশি কঠিন তোমাদের মনে হবে না। মানে অনেকগুলা টপিক আছে যেটা একদিনে কভার করা পসিবল। তোমাদের মনে হবে যে ভাইয়া কি বলেন, এইচএসসি লেভেলে পড়াশোনা একদিনে কভার করবেন, এটা কি হয় নাকি? আই নো বিশ্বাস হবে না অনেকে, বাট এটা আসলেই পসিবল। সব অধ্যায়ের জন্য না, কিছু সিলেক্টিভ অধ্যায় আছে তোমাদের জাস্ট নিয়ম দেখাই দিব, তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারো, শেষ, আর কিচ্ছু করা লাগবে না। তোমরা জাস্ট ছক করবা, ম্যাথ করে ফেলবা, 10 মার্কস একদম চোখ বন্ধ করে চলে আসতেছে। এই ব্রেকডাউনে যদি আমরা অধ্যায়গুলো দেখি, আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের কথা শুনছি ম্যানেজমেন্ট পড়ার সময়। সো প্রত্যেকটা প্রতিষ্ঠানের কি হিসাব করতে হয়, তাদের লাভ ক্ষতি জানার বিষয় আছে, তাদের মানি ম্যানেজমেন্টের বিষয় আছে। তো এই যে হিসাবগুলো তারা করবে, কিভাবে করবে, এখানে অনেক কিছু আমরা এখানে শিখবো। যেমন এই যে একটা দেখো অব্যবসায়ী প্রতিষ্ঠান, তার মানে কি যারা আসলে লাভ করে না তারা কি হিসাব করবে না? তারা তো অবশ্যই হিসাব করবে। তারা কিভাবে হিসাব করবে এটা আমরা শিখবো। অংশীদারি ব্যবসা, তো তোমাদের কলেজে উঠলে অনেকে মনে হয়, অনেকে চেতনা জেগে ওঠে যে না, কলেজ থেকে একটা ব্যবসা দাঁড় করাইতে হবে, এত এত ব্যবসায়ী সবাই এত ভালো করতেছে। তো দুইটা বন্ধু মিলে তোমরা যে কোনো ব্যবসা নিয়ে নেমে পড়লা, দুইটা বন্ধু শেষমেশ কে কত এফোর্ট দিছে, কে কত টাকা পায়, এটা নিয়ে যাতে মারামারি না শুরু করে দিই, আমরা প্রপারলি একটা হিসাব করে দেখতে পারি যে আসলে কে কত টাকা দিছে, কি কি রোজ পার করছে, এবং কোন কোন এগ্রিমেন্টে তারা মুনাফাটা ভাগ করবে। তো একটা অংশীদারি ব্যবসাতেও যাতে ক্যালকুলেশন কিভাবে হয় সেটা শিখবো। এর চেয়ে যখন অ্যাডভান্সে যাব তখন আমরা শিখবো যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যেখানে একটা কোম্পানি লেভেলের প্রতিষ্ঠান কিভাবে হিসাব রাখবে সেটার একটা আইডিয়া আমরা দেখব। কিভাবে তারা ফান্ড কালেকশন করে, কিভাবে ফান্ড ডিস্ট্রিবিউশন করে দেখব, এবং সেই কোম্পানিটা কিভাবে আর্থিক বিবরণী করে সেটা সম্পর্কে আমরা জানবো। দেখো আর্থিক বিবরণী ফার্স্ট পেপার একটু শেষের দিকে থাকলো, সেকেন্ড পেপারে কিন্তু মাঝের দিকেই চলে আসে। এবং সেকেন্ড পেপারে আর্থিক বিবরণী ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে, যারা ফার্স্ট পেপার আর্থিক বিবরণী শিখে ফেলবা তাদের কিন্তু সেকেন্ড পেপারে আর্থিকের দুইটা জিনিস অলরেডি কভার থাকবে। সেটার মধ্যে একটা হচ্ছে, যদি বলি আগেই, বিশদায় বিবরণী। সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুইটা বিষয় হুবহু সেম, অল্প কিছু এন্ট্রি চেঞ্জ হয়, কিন্তু কাজ পুরাপুরি সেম থাকতেছে। তো এই যে একটা কমন ফ্যাক্টর পেয়ে গেলে দেখতে ইজি মনে হবে। তো 4 4 8 মার্কস তো এখানে অলরেডি তোমার কমন থেকেই যাচ্ছে একটা জায়গা থেকে। এইভাবে যখন আমরা করব তখন কিন্তু আমাদের টপিকগুলো আরো ইজিয়ার হয়ে যাচ্ছে। এরপরে কিছু অনুপাত বিশ্লেষণ, যেটা তোমাদের ফ্যামিলিয়ার একটা চ্যাপ্টার আগেও করেছো, উৎপাদন ব্যয় তোমরা শিখেছো, তারপর হচ্ছে ব্যয় ও ব্যয় শ্রেণী বিভাগ শিখেছো। সো এই যে শ্রেণী বিভাগ গুলা এসএসসি তে যেটা আমি কি বললাম যে ফাউন্ডেশন ছিল, সেটা এখন অ্যাডভান্স লেভেলে আমরা নিয়ে যাব এইচএসসি এর সময়। ওকে, সো অনেকে বলতেছে কোন রাইটারের বই কিনবো। সো মাহিন ভাইয়া, বইয়ের সাজেশনটা একটা দেওয়া উচিত না? সো আগে আমরা দেখি ক্লাস মডালিটিটা কিভাবে আমরা নিব, তারপরে আমরা বলতেছি যে আসলে কোন কোন বই থেকে আমরা আসলে তোমাদের পড়াশোনাগুলা পড়াবো। এটা আচ্ছা স্যার মাইক দেন। আচ্ছা, তোমাদের একটা ইন্টারন্যাশনাল পোস্ট দে, তোমরা আমাকে বললো এই পোস্টটার সাথে তোমাদের কোনো কিছু মিল পাও নাকি? এর একটা মিম আছে না? হ্যাঁ, এই এক্সপ্রেশনটা দিলাম, তোমরা আবার এটা আবার ছবি তুললে আবার গ্রুপে পোস্ট করো না যে ভাইয়া ক্লাসের মধ্যে কি কি জানি করে। প্রথম কথা যে ভাই, সামনে এত সুন্দর একটা বই দাঁড়ায় থাকতে তোমরা আবার একটা বইয়ের আশা করো, এটা কোনো কথা? সাহিব ভাই তো নিজেই একটা বই, তাহলে তোমরা কেন সাহিব ভাই বলো যে ভাই একটা এখন বইয়ের নাম সাজেস্ট করেন? এটা তো মানতে পারলাম না। এই জন্য তোমাদের জন্য এক্সপ্রেশনটা আরেকবার দিলাম যে সাহিব ভাইয়ের মতো একটা বই থাকে তোমরা কেমনে বলো? আমি ভাই কম পারি সাহিব ভাইয়ের থেকে, আমি তো বই না। তো তোমাদের বইয়ের সমাধান, সমস্যার সমাধানও করতেছি, বইয়ের নামও লেখা আছে, ঠিক আছে? আমরা জানি, আমরা বলবো না, জানি কিন্তু বলবো না, ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম। বইয়ের নামটা আছে লুকায় রাখছি, তোমাদের একটু পরে বলতেছি। কিন্তু
বইয়ের নাম বলার আগে খুব মজার একটা জিনিস, আমি একটা কাজ করছি কি 2 দিন আগে হইতেছে যে ঢাকা শহরে ঘোরাফেরা করতেছিলাম। তো তোমরা ঢাকা শহরে ঘোরাফেরা করতো, ঢাকা শহরের বাইরে ঘোরাফেরা করতে পারো। তো বই এখন কেনাটা উচিত হবে কি হবে না তার একটা সিম্পল গাইডলাইন আমরা যখন বইয়ের স্লাইডটা যাব তখন দিব। এখন একটা সিম্পল কথা বলি, তুমি এখন বইটা কিনিও না। এখন তুমি যেটা করতে পারো, তুমি প্রিভিয়াস ইয়ারে তোমার কোনো বড় ভাই বা সিনিয়র ভাইয়া বা আপু থাকলে তার থেকে বইটা ধার বা বড় করতে পারো, সলিউশন নাম্বার 1। সেকেন্ডলি তুমি যে কাজটা করতে পারো, নীলক্ষেত ঢাকায় যদি থাকো তাহলে তোমার নীলক্ষেত অথবা মিরপুর 10 যদি তোমরা যাও, মানে নীলক্ষেত হচ্ছে বইয়ের রাজ্য, কিন্তু ওইখানে গেলে তোমার আসলে বোকা বানাইতে পারে যে একটা জিনিসের দাম হচ্ছে 100 টাকা, তোমার কাছে চাবি হচ্ছে 300 টাকা। তোমাকে এখন আমি বললাম ওটার দাম 100 টাকা, তোমাকে যে দামটা বলবে তুমি ওটা ওই দামটাকে 3 দিয়ে ভাগ করবে, যে দামটা তোমার মাথায় আসবে ওই দামটা তারপর বলবা। অল দ্য স্ট্র্যাটেজি। যারা এইচএসসি পড়াশোনা করার জন্য ঢাকায় আসবা তাদের জন্য কয়েকটা সেফ এবং সিকিউর একটা দামাদামি করার ট্রিক্স বলে দেই। নীলক্ষেত হোক, নিউ মার্কেট হোক, তারপর হইতেছে যে মানে যে কোনো জায়গা হোক, যে জায়গায় তুমি দামাদামি করতে পারো, ফিক্স প্রাইসের দোকানে আবার এই কাজটা করতে চাইও না। নীলক্ষেত, নিউ মার্কেট এই টাইপ ক্যাটাগরির জায়গা বা যে কোনো ধরনের পাইকারি যে কোনো জায়গায় তুমি যে জিনিসপত্র কিনতে যাবা, অলওয়েজ মনে রাখবা এটা হচ্ছে 3/1 সূত্র। কি ভাইয়া? তোমার যে দাম বলবে সেটা জামা কাপড় হোক, তারপর সেটা বই হোক বা যে কোনো কিছু হোক, তুমি যেটা করবা, তোমার যদি বলে 500, মানে তোমার যদি বলে 1500, তুমি নগদে 1500 মাথায় 3 দিয়ে ভাগ করবা। 1500 3 দিয়ে ভাগ করলে কত হয়? 500 হয়। তুমি ঝটপট বলো 500 উইদাউট হেজিটেশন। এটাই হচ্ছে কমার্সের পড়ার ট্রেকিং আমাদের শিখতে হবে, যে বিনা ন ডরাই এরকম একটা সিচুয়েশনে এরকম একটা ভাব নিয়ে বলতে হবে ভাই 500 টাকা দিবেন, দিলে নাইলে গেলাম। ঠিক, ট্রাস্ট মি অর নট, ওই লোক 500 টাকায় বিক্রি করে তোমার থেকে 200 টাকা লাভ করবে। এখন তুমি এখন বাকিটা চিন্তা করো যে তুমি ওনারা 200 টাকা লাভ দিবা, তুমি 300 টাকা দাম বলবা। সো আমি এরকম জিনিসপত্র কিনতে গেলে ফ্রেন্ডসদেরকে নিয়ে যায়, যারা দামাদামি করতে ভালো। দোকানদার বলে 3000, ও বলে 300, ডান। দোকানদারও মানে আমার বন্ধু রক, আমার দোকানদার আমার শখ, এরকম একটা সিচুয়েশন হয়। তো তোমাদেরকে এই টেকনিকটা শিখাই দিয়ে রাখলাম, জীবনে কাজে দিবে। তো আবার ফিক্স প্রাইসের দোকানে যে এটা করো না, করলে তোমরা দোকান থেকে বাইর করে দিতে পারে, তখন আবার ভাইয়ের দোষ দিবে। এই কাজটা করা যাবেই না। ঠিক আছে, ওকে। হ্যাঁ, বাংলা ইংলিশ আইসিটির জন্য 10 মিনিট মানে মাস্টার বুক দিবে, মানে ফিজিক্স কেমিস্ট্রির জন্য দিবে, আর অ্যাকাউন্টিং ফাইন্যান্সের জন্য দিবে না, বিকজ আমরাই বই, মানে আমি সাইড ভাই আমরাই মাস্টার বই, আমরা মাস্টার, আর আমরাই মানে জীবন্ত বই, এর জন্য আমরা বই দিচ্ছি না, আমরা পড়াচ্ছি। তো তোমাদের আর মাস্টার বুক লাগবে না। সাধারণত যে জিনিসটা হয় যে কোন একটা জিনিস গুছানোর একটা ফ্যাক্ট থাকে তোমাদের, তোমরা যেই বইটা যে রাইটারের বই পড়ো না কেন, যে তোমাদের কলেজ থেকে যে রাইটারের বই দিয়ে দিবে না কেন, তুমি ইনিশিয়ালি দেখো ওই বইটা অ্যাকচুয়ালি অনেক বড়। মানে আমরা ইনিশিয়ালি এখন কোনো বই দিচ্ছি না, যেহেতু আমাদের মানে 8 মাসের ডিজাইন একটা কোর্স, আমরা সুন্দর অর্গানাইজ লেকচার শিট গুলো তোমাদেরকে দিব। এখন এর উপরও যদি তোমাদের অনেক স্টুডেন্ট ভর্তি হয়, দেখো একদম রিয়েলিটি চেক একটা কথা বলি ভাই, একদম ভেরি অনেস্টলি, কারেন্টলি আমাদের কোর্সের স্টুডেন্ট যদি অনেক হয়ে যায় এবং তোমাদের সবার ডিমান্ড যদি বই থাকে, আমরা আমাদের জান প্রাণ দিয়ে আমাদের এরকম হিউম্যান বই থেকে আমরা তোমাদের একদম ফিজিক্যাল বই বানিয়ে দেবো একটা সুন্দর করে, যাতে করে তোমরা খুব ইজিলি পড়তে পারো। বাট জিনিসটা যেটা হয়, যেহেতু আমরা অ্যাকাউন্টিং এ পড়ি, আমরা লাভ ক্ষতি বিজনেস খুব মানে সুন্দর মতো বুঝি, জিনিসটা হচ্ছে কম স্টুডেন্ট যদি হয়, ইন দ্যাট কেস আমাদের জন্য মানে সবার জন্য বইটা বানায় কম্পাইল করে, মানে জিনিসটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই আমাদের জন্য ফুল জিনিসটা অনেক টাফ হবে। সো আমি আবারও বলছি, যদি আমাদের স্টুডেন্ট অনেক বেশি এবং আমাদের সবার রিকোয়ারমেন্ট সেম থাকে, আমরা বইটা নিয়ে আসার চেষ্টা করবো। এবং দ্যাট বিং সেড, এবার আমরা দেখি আমাদের কোর্সের মধ্যে কি আছে, অনেক ফান টান হয়ে গেছে। ওকে, অ্যাকাউন্টিং এর মাস্টার বই নেই, অ্যাকাউন্টিং এর মাস্টার আমরা, আর আমরা হচ্ছে জীবন্ত বই, এই জন্য আমরা অ্যাকাউন্টিং এর মাস্টার বই। ঠিক আছে, তো জীবন্ত বই থাকতে ফিজিক্যাল বই দেখি করবা। এবার আমরা আসি আমাদের অ্যাকাউন্টিং এর অনলাইন ব্যাচ, যেটা আমরা এত হাইপ, এত কিছু, এত গল্প বলতেছি। এই অনলাইন ব্যাচটার মধ্যে আমরা আসলে কি কি অ্যাক্টিভিটি করব বা আমাদের কি কি থাকবে সেটা যদি আমরা একটু দেখি। ফার্স্ট, প্রত্যেক সপ্তাহে 2টা করে ক্লাস, চাপ নাই, প্রেশার নেই, একদম চিল মুড়ে 2টা করে ক্লাস, অনলাইনে ক্লাস রাখবো। হাতে পপকর্ন নিয়ে ক্লাস দেখা যাবে না ভাইয়া। অ্যাকাউন্টিং ক্লাস হাতে পপকর্ন নিয়ে দেখলে ধরে মার দিব আমি। আমার যদি দেখা সৌভাগ্য হয় যে তুমি পপকর্ন খাইতেছো আর অ্যাকাউন্টিং ক্লাস করতেছো, না, ভুলেও না। অ্যাকাউন্টিং ক্লাস করবা, হাতে একটা কলম থাকবে, সামনে একটা খাতা থাকবে। খাতা না থাকলে হবে, তোমার যদি মন চায় তুমি দেয়ালে লিখে অঙ্ক করবা, করতে পারো, কোনো সমস্যা নেই। হাতে কলম থাকা মাস্ট।
অ্যাকাউন্টিং এই যে 2টা ক্লাস সপ্তাহে হবে, 2টা ক্লাস হাতে কলম নিয়ে করতে হবে, ঠিক আছে? তুমি বাসে ঘাটে মাঠে যেখানে ক্লাস করো আমার দেখার বিষয় না, ঠিক আছে? এটা কলম মাস্ট। আজান দিচ্ছে, আহ একটা ছোট পজ নিব, তারপরে হচ্ছে বাকি জিনিসটা এক্সপ্লেন করতেছি। তো এটা তো গেল আমাদের লাইভ ক্লাসের ব্যাপারটা। এরপরে থাকছে আমাদের দৈনিক ও মাসিক এক্সাম। তো আমরা কি আজানের টাইমটা না, আজান ক্লাস এখনো এন্ড হয়নি, সো আজানটা দিচ্ছে, আমরা একটু পজ নিয়ে নিয়ে কথাগুলো বলতেছি, এর জন্য আজানটা শেষ হলে আমরা একদম ফুল স্পিডে কথাগুলো বলবো, ততক্ষণ একটু আমি মার্ক করে যাই। ওকে, সো আমরা যে জিনিসটা বলতেছিলাম সেই জিনিসটা যদি আমাদের মার্কিং করা শেষ হয়ে যায়, আমরা আজানটা শেষ হোক তারপরেই কথা বলি, তাহলে তোমাদের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। ওকে, ওকে। ক্লাসের শুরুতে মানে ক্লাসটা করার আগে একটা ভিডিওতে বলছিলাম ক্লাসে যারা থাকবে তাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। সারপ্রাইজটা হচ্ছে যারা একদম এন্ড পর্যন্ত থাকবা, এন্ড ভাই 1 ঘন্টা একটা ক্লাস হবে, জাস্ট একটু ঠান্ডা মাথায় বসে থাকো। তোমাদের আমাদের এন্টায়ার প্ল্যান বলছি, তোমাদের এইচএসসি এর এন্টায়ার অ্যাকাউন্টিং এর প্ল্যান বুঝাচ্ছি, এইচএসসি টু অ্যাডমিশন পর্যন্ত। সে একটু সময় তো আমাদের লাগতেছে এর জন্য, সো একটু চুপ মানে ঠান্ডা মাথায় থাকো, তাহলে একদম লাস্ট পর্যন্ত অনেক সুন্দর একটা জিনিস আজকে আমরা শিখাবো তোমাদেরকে। খুব বেশি পড়াশোনা না, বাট আজকে এমন একটা জিনিস আমরা শিখবো যেটা আমাদের এইচএসসি লাইফে যেরকম কাজে লাগবে, অ্যাডমিশনের জন্য মাস্ট 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 কাজে লাগবেই লাগবে। ঠিক আছে, এবার আমরা আসি। দেখো, আমাদের প্রত্যেক সপ্তাহে 2টা করে লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাসে কি নিয়ে ক্লাস করতে হবে, খাতা কলম ক্যালকুলেটর নিয়ে ক্লাস করতে হবে মাস্ট, না হলে আমাদের শেখাটা পরিপূর্ণ হবে না। এরপরে দৈনিক ও মাসিক এক্সাম, যে আমরা প্রত্যেক দিন মানে আমাদের সপ্তাহে যে 2 দিন যে 2টা ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের পরে কি থাকবে, একটা করে এক্সাম থাকবে। তাহলে আমি ক্লাসে যে পড়াটা পড়লাম সেটা কতটুকু ভালো মতো বুঝছি নাকি আদৌ বুঝি নাই, সেই পুরো জিনিসটা একটা যাচাই হয়ে যাবে আমাদের ওই এক্সামটার মধ্যে। সেটা সব মানে প্রতিদিন একটা করে এক্সাম হবে, তারপর সারা মাস শেষে সারা মাস আমরা যে পড়াশোনাটা করলাম ওইটার উপর ওইটার উপর একটা এক্সাম হবে। এরপরে আমরা ক্লাসে যে স্লাইড গুলোতে তোমাদেরকে পড়াবো, প্রত্যেকটা ক্লাস শেষে ওই দাগানো স্লাইডটা তোমাদেরকে আমরা অ্যাপে দিয়ে দিব। এরপর আমরা এক্সামের লিডার বোর্ড, এই যে দৈনিক আর মাসিক এক্সাম হচ্ছে, এক্সামে কে কার থেকে ভালো করতেছো ওইটার উপর বেসিস করে স্টুডেন্ট অফ দ্য মান্থ, স্টুডেন্ট অফ দ্য ইয়ার, এগুলো আমরা করব। এরপর আমরা আসি ইন ক্লাস পোল অথবা কুইজ। আমি যে ক্লাসে পড়াচ্ছি তুমি কি আদৌ ক্লাসে আসো নাকি ক্লাস অন করে দিয়ে তুমি কোনো একটা জায়গায় বসে চিল করতেছো, এইটা যাচাই করার জন্য আমরা ইন ক্লাস পোল রান করবো। মানে কি ভাইয়া, মানে আমি ক্লাসে পড়াচ্ছি হুট করে একটা কোয়েশ্চেন দিয়ে বলবো এটা অ্যান্সার বলো, মানে তুমি অ্যাপে ক্লাস দেখতেছো হুট করে তোমার সামনে একটা কুইজ আসবে যে আচ্ছা এটার আনসার এ হবে, বি হবে নাকি সি হবে নাকি ডি হবে, তা দিবা। ওইটার উপর বেসিস করে আমরা বুঝবো যে কে ক্লাসে কতটা মনোযোগী। এরপর আমরা যদি আসি প্রত্যেক অধ্যায়ের লেকচার শিট, এই লেকচার শিটটাই হচ্ছে গেম চেঞ্জার বেসিক্যালি। মানে আমরা যদি বাংলা ইংলিশ আইসিটি বলি অথবা পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বলি, ওইখানে
এই যে লেকচার শিট গুলোই বেসিক্যালি প্রিন্টেড আকারে প্রিন্ট করে মানে স্টুডেন্টদের বাসায় বই আকারে পাঠানো হয়, যেটার জন্য আলাদা করে চার্জ করা হয়। তো তোমাদের জন্য সহজ সমাধান, আমরা যেহেতু বলছি যে আমরা তোমাদের টিল নাও অ্যাকাউন্টিং এর জন্য বা ফাইন্যান্সের জন্য কোনো মানে মানে ডেডিকেটেড বই দিচ্ছি না। তো তোমাদের জন্য আমাদের যদি তোমাদের প্রিন্টেড জিনিস পড়তে হয়, তোমরা একটা কাজ করতে পারো, এই যে লেকচার শিট তোমাদেরকে আমরা গোছায় সাজায় দিব, তুমি জাস্ট কোনো একটা চ্যাপ্টার যখন শুরু করবে সেই দিনই তোমাদের এই লেকচারটা দেওয়া হবে, তুমি দোকানে যে এই লেকচার শিটটা যা জাস্ট প্রিন্ট করে নিয়ে আসবা, দ্যাটস ইট। এই এতটুকু লেকচার শিট পড়লেই আমরা এমন ভাবে সাজানোর চেষ্টা করব যেন এতটুকু লেকচার শিট পড়লে তোমার ওই চ্যাপ্টারের সব কনফিউশন ক্লিয়ার হয়, সব অ্যাসপেক্টস ক্লিয়ার হয়, সব সিকিউর পার্টটাও ক্লিয়ার হয়, সব এমসিকিউর পার্টটা ক্লিয়ার হয়। আর অ্যাকাউন্টিং এর বই দেখছো না এমন মোটা, ট্রাস্ট মি, এত মোটা বইয়ের মধ্যে পড়ার টপিক কিন্তু এতগুলো না, পড়ার টপিক এতটুকু অল্প, যা আছে অনেক বেশি প্র্যাকটিস ম্যাথ দেওয়া আছে। সো তোমাদের লেকচার শিটটা এমনভাবে তৈরি করা হবে যেন তোমাদের বইয়ের একটা সাপ্লিমেন্ট হয়, নট বইয়ের একটা অ্যানাদার বই আমরা বানাতে চাই না। আমরা চাই তোমার বইয়ের একটা শর্টার ভার্সন হবে, যেটাতে তুমি পরীক্ষার আগে জাস্ট এমনি পাতা উল্টায় রিভিশন দিবা, তোমার পরীক্ষা 100 ক্লিয়ার হবে, এরকম একটা ভার্সন আমরা করব। এরপরে লাইভ কিউএনএ সেশন। এই ক্লাস তো এরকম দেখতেছি আমরা, একজন কথা বলতে তোমরা কমেন্টে রেসপন্স করতেছো, ফাইন্যান্স ক্লাস নিবে সমস্যা নেই, আমি ফাইন্যান্স ভাইকে জানা দেবো যে কে মিস করতেছে, উর্মি হচ্ছে যে মানে ফাইন্যান্স ভাইকে মিস করতে, সমস্যা নেই উর্মি, আমি ভাইকে জানা দিব। সো ফাইন্যান্স ক্লাসও হবে, তোমরা তো এরকম ক্লাস দেখতেছো, সো ক্লাসে আমরা এরকম কথা বলি, তোমরা কমেন্টে কমেন্ট করতেছো। এখন এরপরেও তোমাদের অনেকের কোন একটা পার্টিকুলার ম্যাথ বুঝতে প্রবলেম হইতেই পারে, সো আমরা এটা কি করব, লাইভ কিউএনএ সেশন থাকবে, যেখানে একটা জুমের মধ্যে আমরাও থাকবো, তোমরাও জয়েন করবা, তোমরা মাইক মানে আনমিউট করে আমাদের সাথে কথা বলতে পারবা যে ভাইয়া এই অঙ্কটা প্রবলেম, এটা বুঝতেছি না, এটা বুঝায় দেন, এটা এমনি ওইটা অমনে। সো আমরা এই ক্লাসগুলো ডিউরেশন তো 2 ঘন্টা হবে, বাট কিউএনএ সেশনের ডিউরেশন অ্যাকচুয়ালি কোনো ডিউরেশন নাই, তুমি চাইলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, যতক্ষণ তোমাদের প্রবলেম সলভ না হবে ততক্ষণ আমরা নিতে বাধ্য, এটা এভাবেই ডিজাইন করা। ওকে, এবার আমরা আসি যে এটা তো বলেই ফেলছি সপ্তাহে 2টা করে ক্লাস, আর ক্লাসগুলো ভাই কখন শুরু হবে, বিকাল অথবা সন্ধ্যা, এমন একটা টাইমই সিলেক্ট করা হবে যাতে ওইটা অ্যাকচুয়ালি আমাদের পড়াশোনার টাইমই হয়, তোমাদের খেলার সময় আমরা ক্লাসটা রাখতেছি না, যাতে তোমরা তোমাদের মানে পড়ার টাইম খেলার টাইম সবকিছু প্রপারলি এনশিওর করতে পারো। এবার আমরা আসি আমাদের ক্লাস কতদিন হবে, 8 মাস। এখন 8 মাস শুনে না এই জায়গাটাতে অনেকেরই অনেক খটকা লাগে যে ভাই আমার এইচএসসি তো হইতেছে যে কয় মাস, তোমার অনেকের মনে এইচএসসি হয় 2 বছর, না ভাইয়া, এসএসসি 2 বছর হয়, এইচএসসি তে 2 বছর টাইম পাওয়া যায় না। এইচএসসি তে তুমি বড় জোর সময় পাবে 1 বছর 7 মাস থেকে 8 মাসের মতো, ঠিক আছে। এখন তোমাদের কথা হচ্ছে ভাই আপনি 8 মাসে সিলেবাস শেষ করতেছেন, বাকি 1 বছর আমরা কি করব? প্রশ্ন খুবই সুন্দর। এখন আমরা আসি যে অ্যাকাউন্টিং এর সিলেবাসটা কভার করতে অ্যাকচুয়ালি কতদিন লাগতে পারে বা অ্যাকচুয়ালি কতদিন লাগা উচিত। দেখো আমি যদি একটু পিছনে আসি, এইখানে চ্যাপ্টারের নাম বলছে না, এই চ্যাপ্টারের নামগুলোর মধ্যে আমরা যদি আসি, অধ্যায় 1 আর অধ্যায় 2, এই 2টা অধ্যায় আমাদের কি হয়েছে ভাইয়া, এই 2টা অধ্যায় আমরা এসএসসি তে পড়ে আসছি। হ্যাঁ, এবার ধরি যে ভাইয়া আমি এসএসসি তে অ্যাকাউন্টিং পড়িনি, ইন্টারে উঠে অ্যাকাউন্টিং ফার্স্ট ধরছি, ইন্টারে উঠে অ্যাকাউন্টিং ফার্স্ট দেখতেছি, তার জন্য এই 2টা চ্যাপ্টার শেষ করতে কতদিন লাগবে ভাইয়া? বিশ্বাস করো আর বিশ্বাস না করো, 14 দিন এনাফ। একটা চ্যাপ্টারে 7 দিন দিলে ওই চ্যাপ্টারে কিচ্ছু বাকি থাকে না। সো 14 দিনে এই 2টা চ্যাপ্টার যে এইচএসসি তে নতুন অ্যাকাউন্টিং বই খুলবে তারেও শিখা দেওয়া সম্ভব। এবার আসি ব্যাংক সমন্বয় বিবরণী, এই চ্যাপ্টারটা আমার তোমাকে বুঝাইতে লাগবে কয় ঘন্টা জানো? 4 ঘন্টা লাগবে, ঠিক আছে। 4 ঘন্টা মানে কিভাবে বুঝলাম না, 4 ঘন্টা মানে তোমার 2টা ক্লাস লাগবে। আমি যদি এই চ্যাপ্টারটা তোমাকে একদম সুন্দর করে বুঝায় গোলায় খাওয়াই দেই, এরকম একটা সিচুয়েশন, তাহলে আমার কয়দিন লাগবে ভাইয়া? আমার তোমাকে বুঝাইতে 2 দিন সময় লাগবে। এরপরে তুমি 3 দিন এই চ্যাপ্টারের সব ম্যাথ প্র্যাকটিস করলা, টোটাল কয়দিন গেল ভাইয়া? 5 দিনে আমাদের এই চ্যাপ্টারটা ডান, শেষ। এরপরে রেওয়ামিন তুমি এসএসসি তে করছো, এইচএসসি তে জাস্ট এই সেম জিনিসই আছে, আহামরি কোনো আপগ্রেডেশন নাই। বা তুমি এইচএসসি জ্ঞান না থাকলেও তোমার এইচএসসি নলেজটা গ্যাদার করতে লাগবে 2 দিন, আর এসএসসি নলেজ গ্যাদার করতে লাগবে আরো 2 দিন।
সঙ্গে ভুল সংশোধনী আছে। সো টোটাল 4 দিন। এটা তো গেল আমাদের পড়া, প্লাস আরো যদি আমরা প্র্যাকটিস করলাম, টোটাল গেল কয়দিন ভাইয়া? 6 দিন। হিসাব বিজ্ঞানের নীতিমালা, এটা বেসিক্যালি একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, পড়তে লাগবে 1 দিন, জাস্ট থিওরি বা এমসিকিউ এর জন্য। এরপরে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ, এই চ্যাপ্টারটা বেসিক্যালি আমাদের কি বলি, আমাদের কুরিনের যে কনসেপ্টটা ছিল না, কুরিনের কনসেপ্টের উপর বেসিস করে একটা ফুল চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারটা আমার তোমাকে শিখাইতে লাগবে কয়দিন ভাইয়া? আমার তোমাকে শিখাইতে লাগবে হাইয়েস্ট গেলে 2 দিন। আর তুমি নিজে ম্যাথ প্র্যাকটিস করবে হাইয়েস্ট গেলে, সর্বোচ্চ গেলে 3 দিন। এর বেশি করা তোমার পক্ষে সম্ভব না। এখানেও হয়ে গেল ভাইয়া 5 দিন। এরপর আসি কার্যপত্র। কার্যপত্র এখনই তোমাকে বলে দিই ভাইয়া, কার্যপত্র আমি পার্সোনালি যতজন চাই অ্যান্সার করতে, সবাইরে বলি ভাই এটা এইচএসসি পরীক্ষা অ্যান্সার কইরো না। দ্যাট ডাজেন্ট মিন এই চ্যাপ্টারটা কঠিন, এই চ্যাপ্টারটা সহজ। কিন্তু এই চ্যাপ্টারে যে ছকটা করতে হয়, প্রত্যেকটা ছকটা মানে বিবরণী ছক করছো না, মনে করো বিবরণী ছকের 1 2 মানে 5x কিছু একটা করতে হবে তোমার খাতার মধ্যে। তো কোনো একটা বক্সে যদি ভুল একটা ইনপুট বসে, তোমার পুরো অঙ্কটা ভুল। তো কার্যপত্র এই জন্য আমি করতে নিষেধ করি, বাট কার্যপত্র শিখাইতে যদি তুমি আর্থিক বিবরণীর সমন্বয় বুঝে থাকো, তাহলে কার্যপত্র তোমার কাছে জাস্ট 2 দিনের ব্যাপার। তাও আমি এটাকে মনে করো বাড়ায় ধরলাম, যে আমি শিখাবো 3 দিন ধরে, তুমি প্র্যাকটিস করবো 2 দিন। টোটাল লাগতেছে কয়দিন ভাইয়া? এখানে লাগতেছে 5 দিন। এটা হচ্ছে অদৃশ্যমান সম্পদের হিসাব, এটা হচ্ছে অবচয়ের চ্যাপ্টার। এই চ্যাপ্টারের ম্যাথ ভাইয়া খুব বেশি আহামরি নাই। আমার এটা তোমাকে পড়াবো 4 দিন, তুমি প্র্যাকটিস করবো মনে করো আরো 3 দিন। 4 আর 3 গেল এখানে 7 দিন। আর্থিক বিবরণী এই একটা চ্যাপ্টার, খুব ভয়ঙ্কর একটা চ্যাপ্টার না? আচ্ছা, এই একটা চ্যাপ্টার দরকার লাগে আমরা 15 দিন ধরে পড়লাম। ঠিক আছে, 15 দিন আর্থিক বিবরণী পড়লাম। 15 দিন আর্থিক বিবরণী যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো, ভাই বুকে হাত রেখে বলতেছি, তুমি এখানে জীবনে কোনোদিন আর্থিক বিবরণী ভুল করবা না। বাট 15 দিন পরে তারপর যদি তুমি মানে 2 মাস করা বন্ধ করে রাখো, তাহলে তোমার কিচ্ছু মনে থাকবে না। প্র্যাকটিস তোমাকে প্রতিদিন করতে হবে। আর একতরফা এটাতে ধরলাম তোমার হাইয়েস্ট গেলে লাগবে 5 দিন। এবার আমরা যোগ করে বলো কয়দিন হইলো? 14। এটা আর 6 যোগ করলে হচ্ছে 20, 20 আর 5 যোগ করলে 25, 25 আর 5 যোগ করলে কত হয় ভাইয়া? 30, 30 আর এখানে হচ্ছে 5 যোগ করলে হয় 35, 35 আর 7 যোগ করলে কত হয়? 42, 42 আর 20 যোগ করলে কত হয়? 42 আর 10 যোগ করলে 52, 52 আর 10 যোগ করলে কত হবে? 62। আমি ভুল হলে আমাকে একটু কারেক্ট করে দিও। যে আমাদের টোটাল অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো, মন প্লাস যোগ দুইটা দিয়া পড়ো, তাও তোমার মানে কতদিন টাইম লাগবে ভাইয়া? 62 দিন লাগবে। খুব সহজ একটা হিসাব বলছিলাম যে আগে একটা ভিডিওতে, যে ভাই অ্যাকাউন্টিং সিলেবাস শেষ করতে কতদিন সময় লাগে, প্রত্যেকটা চ্যাপ্টার এভারেজে 7 দিন করে ধরলে 10টা চ্যাপ্টার 7 দিন করে কতদিন হয় ভাইয়া? 70 দিন। মানে তোমার এভারেজে তুমি যদি 70 দিন সময় দাও, আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার শেষ। এটা তোমার পড়া। আমি তোমাকে ধরে 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 পুরো চ্যাপ্টার যদি শেষ করাই, আমার পড়াটার সময় লাগবে 70 দিন। সেম গোস ফর অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার। ঠিক আছে, তাও আমি ধরলাম এখন সেকেন্ড পেপারে যেহেতু নতুন, আমাদের এইখানে 30 দিন বেশি লাগলো মনে করো, দাঁড়াও আরো তোমাদের 30 দিন বাড়াই দিই। এখানে লাগছে মনে করো 100 দিন। ঠিক আছে, এখন দুইটা যোগ করি, দুটো যোগ করলে কত হয়? 170 দিন, তাই না? 170 দিন কয় মাস হয়? এবার আমারে বলো। 1 মাসে 30 দিন, 2 মাসে 60 দিন, 3 মাসে কতদিন হয়? 90 দিন। 6 মাসে কতদিন হয়? 9 9 90 90 180। সো আমি যদি একটু সহজ হিসাব করি, 6 মাস 6 মান্থ কতদিন হয়? 180 দিন হয়। আমাদের 6 মাসের আগেই তো সিলেবাসটা শেষ হচ্ছে, যদি তোমাকে প্রপারলি ধরে 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 আমি অ্যাকাউন্টিং পড়াই। এইটা হচ্ছে ভাইয়া আমাদের পড়তে সময় লাগবে, এটা একদম অনেস্ট টাইমলাইন। এখন এটা হচ্ছে আমার তোমাকে পড়াইতে সময় লাগবে, কিন্তু ভাইয়া আমরা এই টাইমটাকেও আর একটু বড় করে সুন্দর করে গুছায় সাজায় আমরা 8 মাস সময় রাখছি। 6 মাসে আমাদের শেষ করা যাইতো, বাট আমরা 6 মাস কেন আমরা 8 মাস করছি, যাতে আর একটু সুন্দর করে গুছায় তোমাদেরকে পড়াইতে পারি। এর জন্য বলছি পড়ানো পসিবল। কিন্তু ভাইয়া এই 8 মাসের পরে আগামী 1 বছর ভিডিও তো তোমরা দেখতেই পারবা, তোমাদের একটাই কাজ বই খোলা, ম্যাথ প্র্যাকটিস করা, প্রত্যেক দিন আধা ঘন্টা করে অ্যাকাউন্টিং প্র্যাকটিস করা আগামী 1 বছর। তুমি যদি অ্যাকাউন্টিং এ মানে A+ না পাও, সেটা মানে একটা অন্যায় হয়ে যাবে তখন।
তার কারণ তোমার সিলেবাস শেষ, তুমি এখন জাস্ট রিভিশনের উপর থাকবা। এখন এখন যদি তোমাকে ধরে বসে পড়াইতে হয়, তাহলে সেটা তো ভাইয়া এটা খারাপ হয়ে গেল, তাই না? আমাদের নিজের আগ্রহে পড়তে হবে, যাচ্ছি। এই গেল হচ্ছে আমাদের ওভারঅল প্ল্যান। ডান। তো আমাদের পুরা প্ল্যানটা বলে দেবেন 8 মাসে, কেন 8 মাসে তো 6 মাসে করা যায়, বাট আমরা তাও সুন্দর করে গুছে 8 মাসে কেমনে করছি সেই জিনিসটা তোমাদেরকে বললাম। এবার আসি আমাদের সুন্দর সুন্দর দুজন ইনস্ট্রাক্টর, এইটা হচ্ছে সাইদ ভাই, এটা হচ্ছে মাহিন ভাইয়া। আমরা দুজনই প্রায় 6-5 বছর ধরে পড়াচ্ছি, মানে 2019 থেকে 18-19 থেকে পড়াই। তো 19, 20, 21, 22, 23, 24, 25 আরো 7 ঘরে হয়, প্রায় আমরা 6 বছর ধরে পড়াচ্ছি। মানে বন্ধু পড়াইছি, তারপর ছোট ভাই পড়াইছি, এখন তোমরা আছো, পড়াচ্ছি। তো এটাই আমাদের ভালো লাগা। মানে একটা থাকে না যে মানুষের একটা জিনিস করতে ভালো লাগে, পড়াইতে ভালো লাগে, দ্যাটস ইট। মানে আমার এমনও দিন যায় যে যেদিন আমি পড়াইতে থাকি, আমার ওই দিন অন্য কোনো কিছু মনেও থাকে না, যে ক্লাসের মধ্যে এসে বসেছি, গলা শুকায় যায়, তখন মনে হচ্ছে হ্যাঁ অনেকক্ষণ ক্লাস নিচ্ছি। সাইদ ভাই ঠিক এরকম। সাইদ ভাই দেখো না কি সুন্দর করে হাসতেছে, আমার হাসিটা অত বেশি সুন্দর না, সাইদ ভাই হাসি একদম মানে মোনালিসা হাসি। সাইদ ভাইকে মজা করে বলছিলাম একটা, সাইদ ভাই বলছে ক্লাসে বলতে না, তাই এই জন্য বললাম না। সাইদ ভাই বলবো না, সাইদ ভাই অবশ্য বলতাম, তাই বললাম। এবার আমরা আসি যারা বই নিয়ে এতক্ষণ ধরে জিজ্ঞাসা করছে ভাই বই নিয়ে বলেন। তো সাইদ ভাই এখানে বই নিয়ে আমাকে বলছে যে বই নিয়ে সাইদ ভাই বলবে, এই জন্য আমার এতক্ষণ মিউট করা লাগছে। তো বইয়ের দাম কি করবা, 3 ভাগের 1 ভাগ করবা। যদি তোমরা সেকেন্ড হ্যান্ড বই কিনো, বা তোমাদের সিনিয়র থেকে কালেক্ট করলে যে ভাই বড় ভাই আপুর থেকে চেয়ে নিয়ে আসবা, এটা এটা সবচেয়ে বেস্ট হয় এট দিস মোমেন্ট। এরপর মানে এটা আমি বই তোমাকে এখন কিনতে না করতেছি কেন, তুমি আলটিমেটলি যে কলেজে ভর্তি হবা, ওই কলেজ থেকে তোমাকে যে টিচার যে বই কিনতে বলবে, তোমাকে আলটিমেটলি সেই বইটাই কিনতে হবে। সো এখন এরপরেও আমরা মার্কেটে যে স্ট্যান্ডার্ড বলি, ওই স্ট্যান্ডার্ড বেসিস করে ওয়ালিউল্লাহ স্যারের বই, দীপক কুমার নাগ স্যারের বই, জাহাঙ্গীর স্যারের বই, এই তিনটা অ্যাকাউন্টিং এর জন্য একটা স্ট্যান্ডার্ড। সো এই জন্য বইয়ের নাম লেখা। এইটা নিয়ে এখন সাইড একটু ডিটেইল আমাদেরকে বলবে। আচ্ছা, বই নিয়ে যদি বলি, এইখানে যে দুইটা নাম তোমরা দেখতেছো, ওয়ালিউল্লাহ স্যার এবং জাহাঙ্গীর স্যার, এই দুইজন ব্যক্তি আমার ডিরেক্টলি কলেজের ছিল। So, আমি পড়াশোনা করছি সিটি কলেজ থেকে। তো সিটি কলেজের একটা সুবিধা, একটা ক্রেডিট এবং একটা অসুবিধা হচ্ছে যে প্রত্যেকটা টিচারেরই দেখা যায় নিজস্ব নিজস্ব একটা বই আছে। তো আমাদের যখন ক্লাস টিচার পড়ছে, তো আমার ডিরেক্ট টিচার হচ্ছে ওয়ালিউল্লাহ স্যার। সো উনি তো শুরু করছে, ক্লাস শুরু করেই হচ্ছে উনি ওনার বই বলছে কিনতে। So, আমরা কলেজের ফার্স্ট 1 মান্থের মধ্যে সবাই বই কিনে ফেলছি, বই নিয়ে আসতেছি, এই মোটা বই ব্যাগে করে অনেক কষ্ট করে নিয়ে যেতাম। পরে একটা সার্টেন টাইম পর বিভিন্ন রিজনে উনি দেখা গেছে সেকেন্ড সেমিস্টারটা শুরু হয়েছে তোমার সেকেন্ড ইয়ারের সময় দিয়ে, তখন উনি সুইচ করছে, তখন আরেকটা টিচার আসছে। ওনার কথা হচ্ছে আমার বই আমার এখানে পড়াইতে হবে। আমার যে সেকশন যে ক্লাসমেট এ সেকশনে পড়তেছে, ও দেখা যায় এ সেকশনে আরেকটা টিচারের বই পড়তেছে। সো মার্কেটে এত এত রাইটার, এত এত বই, এনসিটিভির মতো তোমাদের যে একটা স্ট্যান্ডার্ড বই, এটা ইউজুয়ালি তোমরা এইচএসসি তে এসে আর পাচ্ছ না। তোমাদের বিভিন্ন টিচার বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন বই তোমাদের সাজেস্ট করবে কিনতে, এবং অনেক জায়গায় ক্ষেত্র বিশেষে দুর্ভাগ্যবশত বলো বা কিছু করার নেই, আসলে যেই টিচার যদি তোমাকে বলো ওই বইটাই আনতে, তোমার দেখা যাবে ওই বইটা ক্যারি করে নিয়ে যাইতে হবে, তোমার হাতে কোনো একটা অপশন থাকতেছে না। সো যেটা হচ্ছে তোমাদের বই, এইগুলা আমরা স্ট্যান্ডার্ড সবাইকে বলতে পারি ফলো করো, খুব ইজিলি সবকিছু গুছানো আছে, প্রচুর এক্সাম্পল আছে, সব এক্সাম্পল আপ টু ডেট থাকে। তোমার এইচএসসি তে যে মনে করো তোমরা যখন 27 সালে এক্সাম দিবা, তখন দেখবা 26 সালের বোর্ড কোশ্চেন বা 25 সালের বোর্ড কোশ্চেন পর্যন্ত সবকিছু ওরা তুলে দিয়েছে তাদের বইগুলাতে, এবং অ্যাকুরেট অ্যান্সার থাকাটা অনেক ইম্পর্টেন্ট। অনেক টিচারের বই আছে একটা এমন মেথডে ম্যাথটা করেছে বা এমন একটা রেজাল্ট আসছে, তোমরা দেখে কনফিউজড হয়ে যাবে যে আল্লাহ, এইটা কি আসলে উত্তরটা ঠিক হচ্ছে কিনা। সো এটা যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, তোমাদের ফার্স্ট সাজেশন হচ্ছে যদি দেখতে চাও একটু নাড়ায় চালায়, আমরা যেরকম এসএসসির পরে মনে হয়েছে আচ্ছা কই যে যাচ্ছি একটু জেনে যাই আসলে, সো বই নিয়ে আসছি। আমার আপু লাকিলি আমার একটু সিনিয়র, সো সেও বিজনেস ব্যাকগ্রাউন্ডে ছিল, আমি তার বইগুলো রেখে দিছি। ইভেন আমি আমার কলেজে আসলে বই কিনি নাই, সবগুলো আপুর বই দিয়ে চালাই দিছি। তো তার বইটা খুলে দেখলাম, আচ্ছা এত মোটা বই, এটা পড়বো আসলে কেমনে পড়বো। প্রথমে দেখে মনে হয়েছে না, এইচএসসি লাইফ যদি 5 বছর হয় এটা শেষ হবে না, এত এক্সাম্পল। বাট সামহাউ যদি কেউ গাইড করে, এই বই শেষ করা কোনো বিষয় না। ভাইয়া তো হিসাব করে দেখাই দিছে আমাদের কয়দিন লাগতেছে মাইন ভাইয়া শেষ করতে, 140 দিন 80 দিন? 180 দিন।
ওকে 180 দিন লাগতেছে, বাট আমরা নিচ্ছি কত 240 দিন। সো এর মধ্যে কিন্তু অবশ্যই আমরা শেষ করতেছি। সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সিমিলার, ওয়ালিউল্লাহ স্যার, দীপক কুমার নাগ স্যার অথবা জাহাঙ্গীর স্যার, যার বইটাই তুমি নাও না কেন, ইউ উইল বি ওয়েল ইকুইপড টু কমপ্লিট। বাট তোমাদের আসলে বই কেনাটা কলেজের জন্য অনেক ইম্পর্টেন্ট, আমাদের কোর্স ফলো করার জন্য আমরা ইনাফ এক্সাম্পল, ক্লাস লেকচার শিট বলো, স্লাইডে বলো, প্রত্যেকটা কিছু করিয়ে দিব, কিভাবে কোথা থেকে ফলো করতে হবে অবশ্যই বলে দিব। এই গেল বইয়ের পার্ট। বই ছাড়া আর কোনো কোশ্চেন আছে কিনা আমরা একটু দেখি। ক্লাস কয়টা পর্যন্ত হবে? ক্লাস আমাদের 8টা পর্যন্ত হবে, অ্যারাউন্ড 10 মিনিট আছে। সো আমরা দেখি আসলে আমাদের বাকি টপিক গুলো দেখতে হবে কিরকম। সো সারপ্রাইজ একটা অ্যাক্টিভিটি মাহিন ভাইয়া বলছে করাবে। মাহিন ভাইয়া করতে চাও না? করাতে চাই না মানে এইটার জন্যই তো এতক্ষণ ধরে ওয়েট করতেছি যে 25 জন আমরা এখন ক্লাসে আসি, তোমাদের জন্যই সারপ্রাইজ অ্যাক্টিভিটি, এবং সারপ্রাইজ অ্যাক্টিভিটির উপর বেসিস করে তো আমাদের সারপ্রাইজ গিফট থাকবে, তাই না? ভাইয়া বলছো যে কি দিবে, গিফট দিবে। গিফট কি দিবে সেটা হচ্ছে যে, দেখো আমাদের কাজ হচ্ছে কি, আমাদের একটা সুন্দর সারপ্রাইজ অ্যাক্টিভিটি থাকবে। এখানে কোনো উল্টাপাল্টা অ্যাক্টিভিটি না যে ভাই এটা তো, আমরা অ্যাকাউন্টিং ক্লাসে একটা জিনিস শিখবো, এবং ট্রাস্ট মি অর নট অর থ্যাংক মি লেটার, তোমার এই যে আজকে জিনিসটা আমরা শিখবো, এটা তোমার আজকে থেকে শুরু করে এইচএসসি লাইফেও কাজে দিবে, অ্যাডমিশন লাইফে কাজে দিবে। আমি একটা স্লাইড শিখাবো, তোমরা আরেকটা স্লাইড বলবা, ডান ডিল ওকে। এবং তোমাদের কাজ হচ্ছে আজকে একটা সিম্পল কাজ করা, তুমি যে শিখছো, তোমাকে আমি আজকে এখন যেটা শিখাবো এই সেম জিনিসটা তুমি গ্রুপে অন্য মানুষদের শিখাবা, যারা এখনো হয়তো গ্রুপে এখনো হয়তো বিভিন্ন কারণে কোর্সটা কিনে নাই, বা এখনো কোর্সটা কিনতে চাচ্ছে, বা এখনো টেনশন আছে যে কিনবে কিনবে না। না, তোমাকে কোনো ধরনের কোনো প্রমোশন করতে হবে না। তোমার একটাই কাজ হবে, তুমি যে যা শিখলা তুমি জাস্ট বাকি মানুষকে শিখাবা। কি পারবা না? আসো আমরা একটু শেখার কাজটা করি। সো এখন এইটা যারা হয়তো আমরা একবার দেখে আসছি বা কখনো করে আসছি, যারা আমার ক্লাস করছো বা সাইদ ভাইয়ের ক্লাস করছো, কখনো না কখনো আমরা এই জিনিসগুলো বলে বলে তোমাদেরকে করাইছি। বাট আজকে একদম অফিসিয়ালি প্রফেশনালি, যেটা আমাদের এইচএসসি টু অ্যাডমিশন সব জায়গায় লাগে, ওইভাবে আমরা একটু শিখবো। দেখো এই জায়গায় যাওয়ার আগে আমরা তোমাকে আমি তোমাকে দুইটা জিনিস জিজ্ঞাসা করব। এক, 5কে 2 দিয়ে গুণ করলে কত হয়, মানে 5-এর ডাবল কত? কমেন্টে লেখো। 5কে 2 দিয়ে গুণ করলে অথবা 5-এর ডাবল কত হয় একটু আমাকে কমেন্টে বলো তো ভাইয়া। 5-এর ডাবল কত? আমি বোর্ড ঢাকতেছি যাতে তুমি বোর্ড দেখতে না পারো। সো 5-এর ডাবল কত সেটা আগে আমাকে বলো। 5-এর ডাবল কত ভাইয়া? 5 দুগুণে 10। সো 5-এর ডাবল কত ভাইয়া? 10। এটা কি আমাদের বুঝতে কারো কোনো সমস্যা হয়? হয় না। আচ্ছা, 10-এর ডাবল কত ভাইয়া? যদি 10কে আমরা 2 দিয়ে গুণ করি 10-এর ডাবল কত হয়? 10-এর ডাবল হয় হচ্ছে ভাই 20। এটাকে আমাদের বুঝতে কোনো সমস্যা হয়? হয় না। এবার যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো ভাইয়া? যদি আমরা 10কে 2 দিয়ে ভাগ করি কত হয়? 5 হয়। এটা কি বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা হওয়ার কথাই না। এবার আমরা ম্যাথে আসি। দেখো আমাদেরকে অ্যাডমিশন ফেজে কোনো ধরনের কোনো ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। এইচএসসি তে তোমরা ক্যালকুলেটর ইউজ করে এক্সাম দিতে পারবা, যদিও তোমাদের অ্যাডমিশন ফেজে তোমাকে কোনো ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। দ্যাট মিনস তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিবা ঢাকা ভার্সিটি বা যে কোনো ধরনের ভার্সিটিতে, তোমাকে ক্যালকুলেটর ছাড়া এরকম পার্সেন্টেজের ক্যালকুলেশন করতে হবে। নট অনলি ঢাকা ভার্সিটি, তুমি যখন এরপরে চাকরি এক্সাম দেবে তখনও তোমাকে এই সেম ক্যাটাগরি প্রবলেম ফেস করতে হবে। সিম্পল টেকনিক, তোমরা একটা জিনিস মনে রাখবে, সেটা কি ভাইয়া? কোন একটা জিনিসের 10% কিভাবে বের করতে হয়। এই 10% কিন্তু ওই 10% না, আগেই বললাম, ঠিক আছে? এবার আসি, কোন একটা জিনিসের 10% আমরা কেমনে বের করব? সিম্পলি মনে রাখবা, কোন একটা জিনিসের 10% বের করতে বললে আমরা একটা শূন্য নিয়ে চুপচাপ পকেটে রাখবো। কি করব? কোন একটা জিনিসের 10% বের করতে বললে আমরা ওখান থেকে জাস্ট একটা শূন্য কমায় পকেটে চুপচাপ রেখে দিব, কাউকে কিছু বলবো না। তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করে 50,000 টাকা 10% কত হবে ভাইয়া, কোন একটা কিছুর 10% কত, মানে কয়টা শূন্য কম হবে, কোন একটা কিছু 10% বের করতে বললে আমরা একটা শূন্য নিয়ে পকেটে রেখে দিব। তাহলে 50,000 টাকা 10% কত টাকা হবে? 5,000 টাকা হবে। মনে থাকবে তো? কোন যে কোনো কিছুর 10% না, দ্যাট মানে কি ভাইয়া? একটা শূন্য কম। এখন তোমার মনে প্রশ্ন যে ভাই অলওয়েজ কি শূন্যই থাকবে? ট্রাস্ট মি, 90% কেসে ঢাকা ভার্সিটির ম্যাথ বা যে কোনো ভর্তি পরীক্ষার ম্যাথ, যেখানে তোমাকে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে দিবে সেখানে এরকম শূন্যওয়ালা ফিগারই থাকে। সো তোমার এই টেনশন করতে হবে না যে ভাই আমরা যদি এখন পরীক্ষায় জিজ্ঞাসা করে যে 5,300
26, এইটা 10% কত হয়, এটা 10% শিখাই দিচ্ছি। সো নর্মালি আমরা কি করি, একটা শূন্য কমায় দিই। যদি আমাদের এরকম পুরো সংখ্যা বলে তখন আমরা যেটা করব, এক ঘর আগে দশমিক দিব, 532.6। জাস্ট এরকম সংখ্যা বলে জাস্ট এক ঘর আগে আমরা দশমিকটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এবার আমরা নর্মাল ক্যালকুলেশন আসি, কোনো কিছু 10% মানে কি ভাইয়া, একটা শূন্য কম। দ্যাট মিনস 50,000 টাকা 10% কত টাকা ভাইয়া, 5,000 টাকা। মনে থাকবে? এবার আমরা আসি, একটু আমাকে চিন্তা করে বলো, একটু আগে ভাইয়া কি শিখাইলাম, 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হয়, 5 হয় না? তাহলে তুমি যদি কোনো কিছু 10% বের করতে পারো, তুমি 5% বের করতে পারবে না? এখন তুমি এখন 50,000 10% বের করে ফেলছো খুবই ইজিলি, তুমি এখন 5% বের করতে পারবা না? জাস্ট কি করবা, এই 5,000 কে 2 দিয়ে ভাগ করে দিবা না? তাহলে আমরা কি বলতে পারি, 5,000 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু কত ভাইয়া, 2500। আমরা কি করলাম, সিম্পল ইকুয়েশন। যদি আমাকে কোনো কিছুর 5% বের করতে বলে আমরা কি করব, আগে 10% বের করে নিব। কেমনে, একটা শূন্য পকেটে রেখে, এরপর ওইটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা কি পাবো ভাই, ওই জিনিসের 5% পাবো। মনে থাকবে, কোনো একটা জিনিসের যখন আমাকে 10% বের করতে বলে আমরা কি করি ভাইয়া, যদি আমাদের পূর্ণ সংখ্যা বলে এক ঘর আগে দশমিক বসাই দিব, আর এরকম জিরোওয়ালা সংখ্যা দিলে আমরা একটা শূন্য নিয়ে পকেটে রেখে দিব। দ্যাটস ইট। তাহলে 50,000 টাকা 10% কত ভাইয়া, 5,000 টাকা। এবার যদি আমাকে 5% বের করতে বলে, আমরা ওই 10% যে মানটা পাইছি ওটাকে কি করবো ভাইয়া, 2 দিয়ে ভাগ করে দিব। 2 দিয়ে ভাগ করলে কত টাকা আসে ভাইয়া, এই কেসে 2500 টাকা আসতেছে। আমার 10% গেল, 5% গেল, আমি কি এখন 20% পারবো না? যদি আমি কোন একটা জিনিস 10% বের করতে পারি, তাহলে কি 20% বের করতে পারবো না? 10-এর ডাবল কত, 20 না? তাহলে আমরা কি করতে পারি, 5,000 কে যদি আমরা 2 দিয়ে গুণ করে দেই, তাহলে আমাদের 20% চলে আসতেছে না? তাহলে 20% কত হাজার টাকা, 10,000 টাকা। কি বুঝতেছি নাকি বুঝতেছি না? তাহলে তোমাকে যদি আজকের পর থেকে কোনো কিছুর 5% বের করতে বলে কি করব, আগে 10% বের করব উইদাউট ইউজিং ক্যালকুলেটর। 10% বের করার একটাই ফর্মুলা, সেটা কি ভাই, একটা শূন্য কম। সো কোন একটা জিনিসের 10% বের করতে হলে আমাদের মাথায় কি রাখবো ভাইয়া, একটা শূন্য কমাই দিলে হচ্ছে। 50,000-এর 10% কত টাকা ভাইয়া, 5,000 টাকা। 60,000-এর 10% কত হাজার টাকা ভাইয়া, 6,000 টাকা। 30,000-এর 10% কত টাকা ভাইয়া, 3,000 টাকা। 3,000-এর 10% কত টাকা ভাইয়া, 300 টাকা। কোনো কিছু 10% মানে কি ভাই, একটা শূন্য কমাই দিব। এখন 10% বের করতে পারলে 5%ও পারবো। কেমনে পারবো ভাইয়া, 10%-এর মানটাকে 2 দিয়ে ভাগ ভাগ করলে 5% পাই, আর 10%-এর মানটাকে 2 দিয়ে গুণ করলে আমরা কি পাই ভাইয়া, 20% পাই। ছোটবেলার ম্যাথ, 10-এর অর্ধেক 5, 10-এর ডাবল 20। তাহলে 10%-এর যে মানটা পাবো ওটাকে যদি 2 দিয়ে গুণ করে আমরা 20%-এর মান পাবো, আর 10%-এর যে মানটা ওটা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো ভাইয়া, 5%-এর মান পাবো। মনে থাকবে তো? এবার আসি আমাদের লেজেন্ডারি 1%। 1%-এর ক্ষেত্রে আমরা মনে রাখবো 2টা শূন্য কম। 1%-এর ক্ষেত্রে আমরা কি মনে রাখবো ভাইয়া, 2টা শূন্য কম। ঠিক আছে? তাহলে আমাদের 1%-এর ক্ষেত্রে কয়টা শূন্য কমাইতে হবে, 2টা শূন্য। তাহলে 50,000-এর 1% কত, এই 2টা শূন্য আমরা কমাই দিলাম, দ্যাট মিন্স কত টাকা হবে ভাইয়া, 500 টাকা হবে। 10%-এ একটা শূন্য কম, আর 1%-এ 2টা শূন্য কম। ছন্দটা মনে রাখি, আমরা এই ছন্দকে গ্রুপে লিখবো। 10%-এ একটা শূন্য কম, আর 1%-এ 2টা শূন্য কম। 10%-এ একটা শূন্য কম, আর 1%-এ কয়টা শূন্য কম, 2টা শূন্য কম। আর সেকেন্ড ছন্দ কি, 10-এর অর্ধেক 5, আর 10-এর দ্বিগুণ 20। ঠিক আছে? এই 2টা ছন্দ মনে রাখলে আমাদের অঙ্ক ডান। কি বুঝছো, কি শিখছো, এবার তো আমারে বলো, তোমাদের জন্য পরীক্ষা। বলো এটা 4টার অ্যান্সার কি হবে, যারা যারা পারবা দেখি কে কে পারো। যে আজকে গ্রুপে খুব সুন্দর করে এটা বুঝাই দিতে পারবা, এই যে 27-এর গ্রুপে, আমি প্রমিস করলাম আমি তোমার একটা সারপ্রাইজ গিফট পাঠাবো। ঠিক আছে? যে সবচেয়ে সুন্দর করে বুঝাতে পারবা। আর যদি দেখি যে অনেকজন বুঝাইছো, যারা যারা বুঝাবা সবাইরই দিব আমি। ঠিক আছে, ডান ডিল। ওকে, তাহলে আমরা শুরু করি। 80,000-এর 10% কত হবে, কোনো কিছুর 10% মানে একটা শূন্য কম। তো আমাদের 80,000 টাকা 10% কত, একটা শূন্য নিয়ে পকেটে রাখলাম। 80,000 10% কত টাকা ভাইয়া, 8,000 টাকা। এবার 80,000-এর 20% কত হবে, এই 10% করে যে মানটাকে পাইছি ওটাকে আমরা কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে 20% পাবো। তাহলে 80,000-এর 20% কত টাকা ভাইয়া, 16,000 টাকা। এরপরে 80,000 টাকার 5% কত হবে ভাইয়া,
10% করে যে মানটা পাইছি যদি ওইটাকে 2 দিয়ে ভাগ করে দেই তাহলে আমি 5% পেয়ে যাবো। তাহলে 5% কত টাকা হবে ভাইয়া? 5% হবে 4,000 টাকা। আর 1% তো ভাইয়া 2টা শূন্য নিব আর পকেটে, কোনো কথা নাই। তাহলে আমাদের 1% কত হবে ভাইয়া? 800 টাকা। কি মনে থাকবে তো? দেখি তো কে কে পারছে। 8,000, 3 নম্বরটা 800, আরে সেই 16,000। সাদিয়া ঠিক বলছে, উর্মি ঠিক বলছে, ওকে। এই ক্লাসটা কোন কোর্সের একজন বলছে? এই ক্লাসটা হচ্ছে এইচএসসি 27 অ্যাকাউন্টিং, ঠিক আছে? যে জিজ্ঞাসা করছে এই ক্লাসটা কোন কোর্সে। 5% 4,000, সাদিয়া খুবই সুন্দর। তারপর আফরা তো 4টে লিখছে, 800, 4,000, 8,000, 16,000। মারুফও সুন্দর করে লিখছে 800, 4,000, 16,000। তারপর হৃদয় 100, 100, জান্নাতুল লিখছে 100, 100, সেই হৃদয় তো একদম পার্সেন্টেজ সহ লিখছে, সেই হৃদয়। তারপর হচ্ছে আফসারা তো 1, 2, 3, 4, সেই সুন্দর। সবাই বুঝে গেছি গেমটা, আরে সেই। এই গেমটা কি তোমাদের কাছ থেকে কি করতে হবে? তোমরা তো শিখে গেছো। গ্রুপে যারা হয়তো শিখতে পারে না এই ইন্টারেস্টিং জিনিসটা, তোমাদের দায়িত্ব হবে ওখানে শিখানো, দ্যাটস ইট। এটাই কাজ। যে বা যারা যতজন সুন্দর করে শিখাবা সবাই ভাইয়ের তরফ থেকে একটা সারপ্রাইজ গিফট পাবে। ডান? ওকে, এবার আমরা আসি পরেরটাতে। দেখো এই পরেরটা, এই জিনিসটা যোগটা খুবই সিম্পল। এখন তোমার হাতে অনেক সময় যোগ করার সময় সময় থাকবে না। তো যখন দেখবে এরকম সিমিলার ক্যাটাগরি শূন্য অনেকগুলা, তোমরা জাস্ট কি করবা? এই 70, 80 আর 50 এতটুকু যোগ করে দিবা। দেখো তোমার জন্য 70,000, 80,000, 50,000 এই তিনটা ক্যালকুলেটারে বসাইতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার না? দেখো তুমি ক্যালকুলেটারে বসাই দিছো, ক্যালকুলেটারে অ্যাকাউন্টিং স্টুডেন্ট অঙ্ক করতেছে আর শূন্য ভুল করে না, এটা ইম্পসিবল, ইয়াম পসিবল। যারা যারা মানে ইয়াম পসিবল এর মিনিং তারাই বুঝবা যারা কোন একটা স্পেশাল কার্টুন দেখছো। সো যারা যারা দেখছো তারা তারা কার্টুনের নাম বলতে পারো কমেন্টে। আপাতত আমরা অঙ্কটা করি। সো দেখো তোমার জন্য অ্যাকাউন্টিং এ যখন ম্যাথ আমরা করি ক্যালকুলেটর যখন শূন্য বসাই, শূন্য বসাইতে গেলে ভুল হওয়াটা হইতেই পারে। আর শূন্য বসাইতে অ্যাকচুয়ালি সময় লাগে। তো যখন আমরা এরকম দেখবো যে সিমিলার ক্যাটাগরির ফিগার্স থাকবে, তখন আমরা যেটা করব জাস্ট ফ্রন্টের ফিগার্স গুলো নিয়ে বসাবো। তো ক্যালকুলেটারে 70,000 বসানো থেকে 70 বসানো ইজি, 80,000 বসানো থেকে 80 বসানো ইজি, 50,000 বসানো থেকে 50 বসানো ইজি। তো আমরা তখন কি করব? এরকম ছোট ছোট ভার্সন করে আমরা ক্যালকুলেটর যোগ করব। ইভেন আমাদের মাথার জন্য এরকম ছোট ছোট সংখ্যা যোগ করাটা ইজি। এটা একটা প্রসেস যেটা আমি ফলো করি, তোমরা চাইলে ফলো করতেও পারো, নাও করতে পারো। আমার কাছে ছোট ছোট সংখ্যা যোগ করাটা কম্পারেটিভলি ইজিয়ার লাগে। তো এটাতে করে আমরা মানে আমার জন্য ক্যালকুলেশন ইজিয়ার হয়ে যায়। তো অ্যান্সার কি হবে? আমরা সবাই জানি অ্যান্সার হবে 2 লক্ষ টাকা। ঠিক আছে? ওকে, আর বকবক করবো না। এবার আমরা আসি যে আমরা যে বলতেছি যে তোমাদের ক্লাসে আমরা পড়াবো, লেকচার স্লাইড দিব, তারপর হচ্ছে লেকচার শিট থাকবে। সো এখন আমাদের যে ইঞ্জিনিয়ার একজন আছে সাইদ ভাইয়া, অ্যাকাউন্টিং এর ইঞ্জিনিয়ার। এখন সাইদ ভাইয়া তোমাদের কোন ইঞ্জিনিয়ারিং করে? ভাইয়ের আমি যে জীবন্ত বই বলছি তার একটা সুন্দর মানে ব্যাখ্যা এখনই তোমরা পাবা। ভাইয়া যে খুব সুন্দর করে ইঞ্জিনিয়ারিং করে তোমাদের জন্য একটা স্লাইড মানে লেকচার শিট করে ডিজাইন করে, কেমনে করে আমরা একটু স্লাইডের চেহারা একটু শিটের চেহারা একটু দেখে রাখি। সো ভাইয়ারে আমি রাখবো এই ইঞ্জিনিয়ারিংটা বোঝানোর জন্য। দেখো আমাদের বইয়ের মধ্যে বেসিক্যালি এত মাল্টি কালার ইউজ করা হয় না। সাধারণত তুমি যে বইটা কিনবা বইটা হবে একটা কি কালার বই, নিউজ প্রিন্টের বই মোস্ট অফ দ্য টাইম। এত সুন্দর চকরা থাকে না। আমরা একটা কালারফুল লেকচার শিট দেওয়া ট্রাই করি যাতে দেখতেও ভালো লাগে, পড়তেও সুবিধা হয়। সো এখন এই প্রত্যেকটা পার্টের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলা এরকম মার্ক আউট করে দেয়া থাকে, যাতে তোমার পরীক্ষার আগের দিন বা তুমি যখন পড়তেছো তোমার এট এ গ্লান্স ভিতর থেকে না, তুমি পুরো প্যারাটা না পড়লো একটা সুন্দর সামারি দেখে যাতে বুঝতে পারো যে আচ্ছা এই জায়গাটার ইম্পর্টেন্ট পয়েন্টসটা কি। এই হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, ট্রাস্ট মি অর নট, এই পার্টিকুলার পার্ট থেকে ঢাকা ভার্সিটিতে এই জায়গা থেকেই মনে হয় 3 না 4 বার প্রশ্ন আসছে এতটুকু হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, প্রধান উদ্দেশ্য কি আর প্রাথমিক উদ্দেশ্য কি। সো ইম্পর্টেন্ট পার্ট মার্ক আউট করে দেওয়া আছে। তারপর হিসাব বিজ্ঞানের ধাপগুলা কি কি মার্ক আউট করে দেওয়া আছে। তারপর এক মালিকানা দৃশ্যমানতার ভিত্তিতে এই জিনিসটা, ভাইয়াকে একটু ডাকি, ভাইয়া মাইক দিবে আমারে, আমি বলবো আমার জিনিস তুমি কেন বলতেছো। আচ্ছা, তো আমি যদি একটু এক্সপ্লেইন করি যে আমরা আমাদের লেকচার শিট গুলোকে একটু কালারফুল ভাবে কেন রাখি, এটার খুব সিম্পল ভাবে একটাই সাইকোলজি হচ্ছে যে আমরা যখন সাদার উপর শুধু কালোই পড়ি তখন কি একটা সময় পরে না খুঁজে পাই না যে কোন লাইনটা আসলে পড়তেছি। তোমরা নিজেরাও দেখবা পড়তেছো 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 হঠাৎ করে কি পড়ে গেছে আর মনে নেই, মানে কোনটা যে তুমি রিডিং করছো তোমার খেয়াল থাকবে না। সো আমরা ইম্পর্টেন্ট যত পয়েন্ট আছে সবগুলো একটু কালারফুল রাখার চেষ্টা করি, যাতে
তুমি জাস্ট বইটা এক নজরে যখনই খুলবা সাথে সাথে এটা চোখে পড়বে যে আমার স্পেসিফিক কোন পয়েন্টটা ইম্পর্টেন্ট, কোথা থেকে আমার খেয়াল রাখতে হবে, যেটা তোমার যেগুলো বাজারে রেগুলার বই পাচ্ছ সেগুলোতে থাকছে না। তো এবার এই পাশে যদি দেখি, দেখো শ্রেণীবিভাগের ভিত্তি হেডলাইনে কি কি আছে মার্ক করা আছে, এখানে সমীকরণে কি হতে পারে, কোন কোন ব্যবসার ক্ষেত্রে কি কি পার্থক্য হয়, কতগুলি ইকুয়েশন আছে, কোথায় বোল্ড করতে হবে, সবগুলো আমরা চেষ্টা করি একটু ইন ডিটেলস একটু বোল্ড করে বা একটু কালার অ্যাড করে রাখতে, যাতে দেখে আমাদের মাথায় জিনিসগুলো খুব ইজিলি ঢুকে যায়। পরবর্তীতে যদি দেখি আমাদের ক্লাস লেকচার স্লাইড গুলা কেমন হয়। একটা ক্লাস লেকচার স্লাইড যখন আমরা পড়বো তখন আমরা এট ফার্স্ট দেখবো যে আমার কোশ্চেন অ্যানালাইসিস থাকবে, যে এই যে টপিকটা পড়তেছি এই টপিকে বিগত বছরগুলোতে কয়টা করে প্রশ্ন আসছে। 23-24 সালের একটা উদাহরণ দেখো, যে আমি 4টা টপিক পড়তেছি, এই টপিক গুলায় কয়বার প্রশ্ন আসছে। আমরা একটা অ্যাট এ গ্লান্স দেখলাম, আমরা এখান থেকে একটা নিজেরাই সাজেশন তৈরি করতে পারবো যে আচ্ছা এই একটা জায়গা থেকে 7টা প্রশ্ন আসছে, ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসছে, কম ইম্পর্টেন্ট, কম এফোর্ট দিলে হচ্ছে না, অবশ্যই হচ্ছে, যেটাতে বেশি আসছে অনেক বেশি এফোর্ট দিব। সেটা ভাইরা চেষ্টা করি অলওয়েজ তোমাদের জন্য এই গাইডলাইনটা তৈরি করতে। পরবর্তী যেটা আছে, আমরা দেখো প্রত্যেকটা স্লাইডকে সুন্দর করে বক্স আকারে এবং কোথায় কোন টপিকে কি কি আছে শর্ট ডাউন করে আমরা চেষ্টা করি স্লাইডটা এমনভাবে গুছিয়ে আনতে আমাদের স্টুডেন্টদের জন্য খুবই ইজি হয় ট্র্যাক রাখা। এবং এই স্লাইড গুলার তোমরা এখন পড়বা, এমসিকিউ থাকবে, কোশ্চেন থাকবে, কোশ্চেনের সলভ দেওয়া থাকবে, ক্লাসে করাই দিব, প্লাস তোমাদেরকে অবশ্যই এইচডাব্লিউ কিন্তু করতেই হবে, কারণ আমরা বিশ্বাস করি অ্যাকাউন্টিং শুধু পড়লে শুনলে দেখলে কখনোই হয় না, অ্যাকাউন্টিং লিখে করতে হয়। অ্যাকাউন্টিং কোনো তোমার গল্পের বই না যে তুমি একবার পড়ছো চিন্তার মধ্যে সলভ করবে। অ্যাকাউন্টিং হাতে কলমে যতদিন না করতেছো ততদিন কিন্তু এটার কোনো কাজ তোমাদের হবে না। তো আমরা হাইলি তোমাদের মোটিভেট করব যে তোমাদের অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে সবকিছু ক্লাসে শেষ করা। ওকে, পরবর্তীতে যাই, ফ্রি কোর্সের কিছু অ্যানাউন্সমেন্ট আছে। মাহিন ভাইয়া, ওদের জন্য ফ্রি কি কি থাকতেছে আসলে? ব্যাপারটা যেটা হইতেছে সেটা হইতেছে চিল করতে করতে চিলের কোনো মানে আকাশের চিলের কোনো অভাব আপাতত নাই। তো চিল তো করবই, কিন্তু চিলের পাশাপাশি মানে যারা এইচএসসি 27-এর গ্রুপটা ফলো করো, 27 গ্রুপের মধ্যে ভাইয়া একবার বলছিল যে ভাইয়ার লাইফে, এইচএসসি লাইফে মানে লার্নিং এর পাশাপাশি আর্নিং ও করছে। কেমনে করছে? মানুষ পড়ায় আর্নিং করছে। মানে হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে পড়াই, ফ্রেন্ডের থেকেও টাকা পয়সা নিছি, খারাপ মানুষ না, কষ্ট করে টাকা ইনকাম করছি। তো জিনিসটা হচ্ছে আমি যেটা করছিলাম, আমি তোমাকে এটা করতে সাজেস্ট করতেছি না যে ভাই তুমিও এটা করো এটা না করো। তো আমার লাইফে ইনিশিয়ালি যেটা হয়েছিল যে আমাকে যখন আমি এসএসসি তে পড়তাম, ইন্টারে তখন ভাই যাদেরকে ভাইয়াদেরকে মানে চিনতাম, ভাইয়ারা অনেক বলতো যে এইচএসসি এর আইসিডিটা কঠিন। সো এসএসসি তে আইসিডি তো অনেক ইজি, আমরা এমসিকিউ এক্সাম দিয়ে আসি। বাট যখন এইচএসসি আইসিডি তে আসি, মানে নতুন নতুন কয়েকটা জিনিসের নাম শুনছিলাম, যে প্রোগ্রামিং আছে, এইচটিএমএল আছে, এগুলো বললে কঠিন। সো প্রোগ্রামিং চ্যাপ্টার বলে এত কঠিন, একটা চ্যাপ্টার বুঝতে বলে মানুষের জীবনের সবকিছুর জায়গা। সো এই ভয়টা থেকে আমি যেটা করছিলাম, এটা আমি করছিলাম যে আমার এই যে মানে এসএসসির বন্ধে আমার ফেভারিট খেলা হচ্ছে ব্যাডমিন্টন। আমি ব্যাডমিন্টন খেলতাম। ব্যাডমিন্টন যাদের সাথে খেলতাম ওখানে একটা ভাইয়া ছিল, ভাইয়া পড়তো সিএসসি ডিপার্টমেন্টে, জাকি ভাইয়া যে ডিপার্টমেন্টে পড়ে আসলে। সো আমি ভাইয়ারে বলছিলাম ভাইয়া এইচএসসির আইসিডি একটু কঠিন, আপনি যদি আমাকে আইসিডি একটু দেখাই দেন খুব ভালো হইতো। সো আমার এক্স্যাক্টলি বইয়ের নামটা মনে নাই, আইসিডিতে খুব সহজ একটা বই রাইটারের বই আছে, যে অন্যান্য বইগুলা অনেক কঠিন ভাষায় লেখা, বাট ওই পার্টিকুলার রাইটারের বইটা অনেক ইজি ভাষায় লেখা। সো তোমরা আমাকে একটু মনে করাতে আমি একটু বইটা খুঁজে তোমাকে দামটা বলে দিব, অথবা জাকি ভাইরা বললে জাকি ভাই আরো আমার থেকে অনেক বেশি জানে, জাকি ভাইকে বলে জাকি ভাই মানে বলবে। তো আমি যেটা করছিলাম, এইচএস এর আইসিডিটা একটু আগে পড়া স্টার্ট করে আগে রাখছিলাম। এটা হচ্ছে আমার কাজ, মানে আমি করছিলাম। তুমি তোমার লাইফে যদি জীবন যুদ্ধে একটু হলে আগে যাইতে চাও, আমি তোমাকে বলবো যে ভাই তুমি যদি একটা জিনিস পড়তে চাও বা পড়ো, সেটা হচ্ছে ইংলিশ। কারণ এইচএসসি লাইফ বলি, অ্যাডমিশন লাইফ বলি, চাকরি লাইফ বলি, বাকরি লাইফ বলি, এরপরে যেই লাইফই বলি, সো তোমার এখন থেকে শুরু করে তোমার যতগুলো পরীক্ষা তোমার আজীবনে দিবা, প্রত্যেকটা পরীক্ষা ইংলিশ থাকবেই থাকবে। মানে এটা মাস্ট, কোনো মানে অল্টারনেটিভ নাই। তো তুমি যদি একটা জিনিস একটু এখন থেকে পড়ো,
যেটা তোমার লাইফে তুমি মনে করো ইম্প্যাক্ট ফেলবেই ফেলবে উইদাউট এনি হেজিটেশন, ভাইয়া ভাইয়া জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি, সেটা হচ্ছে ইংলিশটা। ঠিক আছে, এরপরে ইংলিশ গেল, আইসিডি গেল, বাংলা, ট্রাস্ট মি অর নট, আমার অ্যাডমিশন টেস্টের আগের মানে অ্যাডমিশন যে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিছি, আমি পরীক্ষার আগের রাত কাঁদছি আর বাংলা পড়ছি। তুমি বিশ্বাস করবা কি করবে না একদম তোমার ব্যক্তিগত ব্যাপার, যে বাংলা জিনিসটা মনে হয় আসলে সহজ, বাট বাংলা আমরা আসলে না পড়তে না পড়তে ওটা এমন একটা জায়গায় রাখি যে সহজ জিনিসটা আলটিমেটলি জায়গায় কঠিন হয়ে দাঁড়ায়। তো যেটা বললাম, আমাদের ফ্রেমওয়ার্ক সিম্পল, রুলস সিম্পল, আমরা 23 ঘন্টা চিল করব, বাকি যে 1 ঘন্টা আছে যদি আমাদের পড়তে মনে চায়, তাহলে তোমাদের জন্য কি আছে ভাইয়া, একটা ফ্রি, একটা না মানে এই কোর্সটা ফ্রি কোর্স। এই ফ্রি কোর্স আসলে 3টা সাবজেক্ট পড়াবে। এই যে বাংলার বস, এই যে আইসিটির বস একটা লুকস দিছে না, একটা হিরো হিরো লুক, আর এই যে মানে ইংলিশের দুর্জয় ভাইয়া, অলওয়েজ হাস্যোজ্জ্বল ভাইয়া। ভাইয়া মানে স্মাইল, দুর্জয় ইজ স্মাইল, মানে দুর্জয় ব্র্যান্ডটা একটা স্মাইল। ঠিক আছে, তো ভাইয়া আবার বললো না যে ভাইয়া এরকম বলতে পারে, ভাইয়া রাগ করবে। আবার কেউ যদি ভিডিও করে দিচ্ছে মাইক একদম ধরে মাইক দিব, কোনো কথা নেই। সো দুর্জয় ভাইয়া একটা ব্র্যান্ড, সো দুর্জয় ব্র্যান্ড মানে স্মাইল ব্র্যান্ড। আর ফারহান সাকিব বস, বস কিছু বলা যাবে না, মাইক দিবে ধরে। আর জাকিব ভাই একটা আমার বন্ধু মানুষ, সো একটা লুকস দিয়ে আসছে যে ভাই আইসিডি এখনই মানে পড়তে হবে। সো টাকা পয়সা দিয়ে কোনো কোর্স করার আপাতত দরকার নাই। কেউ যদি তোমার বলে যে ভাই এইচএসসির আগে কোচিং এ ভর্তি একদম মানে রোস্ট হয়ে যাবে, মানে হইতেছে রকেট হয়ে যাবে, জাহাজ হয়ে যাবে, কোনো দরকার নেই। আপাতত যদি কোনো জায়গায় কোনো ফ্রি ক্লাস করায় সেই জায়গায় যাইতে পারো, না হলে যদি কোনো জায়গায় এরকম ফ্রি কোর্স করায়, তোমার দিনের খুবই মূল্যবান 1 ঘন্টা তুমি এই কাজে ইনভেস্ট করতে পারো। এটাকে আমি মানে আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় থেকে কথা বলবো, আমরা কোন একটা জায়গায় সময় দরকার সেটাকে আমরা কি বলবো, ইনভেস্টিং বলবো। ওকে, এই গেল আমাদের ফ্রি কোর্স, যেখানে আমাদের বাংলা ইংলিশ আইসিটি পড়ানো হয়, তুমি চাইলে এটা করতে পারো। আর যাদের স্বপ্ন ভাই আমাদের একটা ড্রিম কলেজে পড়ার, যারা আমরা মানে ছেলেরা, ছেলেদের জন্য ড্রিম কলেজ থাকে ভাই নটরডেম, অনেকের ড্রিম কলেজ থেকে সেন্ট জোসেফ। সো বিকজ নটরডেম থেকে, সেন্ট জোসেফ থেকে মানে অনেক ভালো ভালো জায়গায় অনেক মানুষ গেছে। বাংলাদেশে এই 3টা কলেজে আসলে অ্যাডমিশন টেস্ট দিয়ে এক্সাম হয়। তো আমাদের লাইফে অলওয়েজ একটা মাইলস্টোন হলো, যে জায়গাটায় ঢোকার জন্য একটা ব্যারিয়ার থাকে, ওই জায়গার একটা অ্যাসপিরেশন থাকে। ব্যারিয়ার সেই জায়গাগুলোতে থাকে যে জায়গাগুলোতে আসলে একটু হইলেও প্রিমিয়াম হয়। ঠিক আছে, সো নটরডেম কলেজ না আমার আসলে মানে আমি জানতাম না, টু বি অনেস্ট, মানে আমার এসএসসি লাইফে আমাকে কেউ জীবনে বলে নাই দের ইজ আ কলেজ মানে যেটার নাম নটরডেম, যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে এবং যেটা বাংলাদেশের বেস্ট কলেজ। যদি আমাকে বলতো ডেফিনেটলি আই উইল ট্রাই এন্ড গো ফর দিস। আমি যেখানে পড়ছি আই লাভ দ্য ইনস্টিটিউশন, আমি আমার কোনো আফসোস নেই বা কোনো রিগ্রেট নেই, বাট নটরডেমকে নিয়ে এত শুনছি আর নটরডেমের পড়া মানুষকে এত জায়গায় যেতে দেখছি, মানে লাইফের মানে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্টস ওরা এত বেশি ফ্লারিশ করছে। এন্ড তুমি যদি কোনো একটা পার্টিকুলার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দেখো, ঢাকা বেস্ট, ঢাকা ভার্সিটি, বুয়েট বলি বা যে কোনো, ওইখানে দের ইজ আ পার্টিকুলার কোরাম অফ নটরডেম, মানে ওখানে যদি 100 জন চান্স পায়, আই ক্যান বেট উইথ ইউ যে 100 জনের মধ্যে 40 জন একটা নটরডেমের গ্রুপ পাবা তুমি। মানে দিস ইজ অ্যামেজিংলি অ্যামেজিং। সো একটা কলেজে কিছু না কিছু মানে এক্সট্রাঅর্ডিনারি হয়, যার জন্য ওদের স্টুডেন্টরা এক্সট্রাঅর্ডিনারি হয়। সো এই জন্য আমার নটরডেম নিয়ে এত ফ্যাসিনেশন কাজ করে। যদি তোমাদেরও এরকম ফ্যাসিনেশন যাদের কাজ করতেছে, আজকে শোনার পর কাজ করবে, বা ভবিষ্যতে কোনো একটা কিছু যদি মনে হয়, মেয়েদের ক্ষেত্রে হলিক্রস সেম মানে ইয়াটাই ডিফাইন করে। সেন্ট জোসেফ থেকে অনেক যে অনেক ভালো জায়গায় গেছে, এবং আমরা সাইড ভাই ওই সেন্ট জোসেফ যে মানে আমরা ওই কলেজে পড়িনি, বাট আমরা ওদের টেরিটরিতে যে ওখানে কম্পিটিশন জিতে আসছি, সো আমরা আরো ভালো। তো যাই হোক, সো যদি কারো এরকম পার্টিকুলার ড্রিম কলেজ থাকে, সো আমাদের কলেজ এডমিশনের একটা ফ্রি কোর্স আছে, সো তোমরা এই কোর্সটাও দেখতে পারো। এই কোর্স তো একদম ফ্রি, তোমাদের কলেজ এডমিশনের ফুল প্রিপারেশন হবে এই কোর্সটার মধ্যে। আর কি সব তো বলে ফেলছি। তো এবার আমাদের সাইড ভাই ডাকি, ভাই উঠেন 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 আসে। আর কি কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন থাকে, এই জায়গায় নাম্বার আছে না 16910, মুখস্থ করো 16910, যোগ করলে কথা বলো, তাড়াতাড়ি বলো 16910 যোগ করলে কথা বলো। যে আগে বলতে পারে তার একটা চকলেট দিব আমি। দেখি কে আগে বলে, দেখি। তো মাহিম ভাই, আজকের ক্লাসে আমরা কি পড়াবন্ধে মনে হয় বুঝাতে পারছি? আরে বুঝাইতে পারছো না, 100 বুঝছে। আর আমাদের কিন্তু ট্রিক্স সিম্পল ভাই,
যেটা বলছি যে যারা যারা তোমরা আজকে মানে ক্যালকুলেশন ট্রিকটা শিখাইলাম, তোমরা যারা যারা গ্রুপে শেয়ার করে খুব সুন্দর করে আরেকজনের বুঝতে পারবা, এবং তোমার কমেন্টে যে যদি কোনো ফ্রেন্ড বা তোমার কেউ বলে যে ভাই সেরা একটা টেকনিক শিখছি বুঝছি, তাইলেই ভাইয়া তোমার জন্য একটা গিফট থাকতেছে, এটা একদম মাস্ট থাকবেই থাকবে। ঠিক আছে, কথা পাক্কা। একদম একদম। তো সাইব ভাইরে দিয়ে আবার কথাগুলো মনে হয় না সবগুলো রাখতে পারছি, বাট চেষ্টা করি রাখার। সাইব ভাই তুমি আমি কিছু বলতে চাইলে বলেন, জ্ঞান দেন। ওকে, জ্ঞান আসলে আর দিব না, অলরেডি অনেকক্ষণ ক্লাসের হয়ে গেছে, আমাদের বেসিকের যা কিছু জানার দরকার ছিল আমরা জানছি। সো খুবই সিম্পল মোটো আমাদের, ভাই এসএসসির যে গ্যাপ টাইম পাচ্ছি পুরাটাই চিল করব। এর মাঝখানে যে 1 ঘন্টা 2 ঘন্টা আমরা নিজেদের জন্য ইনভেস্ট করব, ফর আমাদের ফার্দার যে লাইফটা আরেকটু ইজিয়ার হয়, সেটার জন্য ওভার টেন্স করে হাইপার টেনশন নিয়ে এত ঝামেলায় যাব না। খুবই সিম্পল, অল্প অল্প এফোর্ট দিব, একটা ভালো কলেজ ডেফিনেটলি একটা বুস্ট আপ দিবে। সেটা না হলেও যেখানে পড়তেছো ফুল এফোর্ট দিয়ে পড়ো, আর সাথে তো মাহিন ভাই আছে সবকিছু ইজি করে পড়ানোর জন্য। সো আজকের মতো অল ডান মাহিন ভাইয়া। আরে এই যে 17 লিখছে সেরা সেরা, যোগ করলে 17 হয়, তাহলে থ্যাংক ইউ এই অ্যান্সারটা বলার জন্য। ঠিক আছে, যারা যারা বলছো 17, ডান, গুড ডিল। সো আমাদের দেখা হবে কি অন্য একটা ক্লাসে, যে ক্লাসে আমরা একদম ইনডেপথ পড়াশোনা নিয়ে কথা বলবো। আজকে তো আমাদের এইচএসসি অ্যাডমিশন জার্নিটা সাজাইলাম, কেমনে কি করব না করব কিভাবে কি হবে, আর শিখলাম একটা জোস জিনিস, যে জোস জিনিসটা আমাদের আগামী অনেক দিন কাজে দিবে। সো টিল দেন আমাদের নেক্সট ক্লাস, দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাই, দেখা হচ্ছে আবার সামনে।